চট্টগ্রামের সবচেয়ে ভালো লাগলো হচ্ছে তোমার ইয়াতে গেলাম চিড়িয়াখানা, আর হচ্ছে কি যেন ওয়াটার পার্ক নামটা, আমি সব ভুলে যাচ্ছি কেন। ফয়েজ লেক, কি ফয়েজ লেক তো নাকি? ওকে। স্যার হ্যাঁ বলো। কক্সবাজার আসছিলেন স্যার? কক্সবাজার, হ্যাঁ কক্সবাজারে গেছিলাম। কক্সবাজারে ছিলাম, ওখানে 2-4 জন স্টুডেন্ট আছে কক্সবাজার সরকারি কলেজের, দেখা হলো। হ্যাঁ, ওখানে ছিলাম একটা হোটেলে, একদম ওই যে তোমার কক্সবাজার ইয়ার সমুদ্র সৈকতের একদম উপরেই, সি প্যালেস। কলাতলির দিকে মনে হয় স্যার। হ্যাঁ, সি প্যালেস নামে ওখানে ছিলাম। মোটামুটি 2 রাত ছিলাম ওখানে। কক্সবাজারেও অনেক জায়গায় ঘুরছিলাম মোটামুটি। কক্সবাজারে আমার প্রায় 5 বার যাওয়া হলো এবার নিয়ে, এবার 5 বার, মানে বিভিন্ন সময় গেছি, অনেক সময় অনেকবার যাওয়া হয়েছে। তো আমরা এ পর্যন্ত গ্রামাটিক্যাল আইটেমের ভিতরে কি কি পড়লাম? সেন্টেন্স স্ট্রাকচার, টেন্স, ভয়েস, ফ্রেজ, এই তো। আর এদিকে আমরা 2টা কবিতা জি পড়ে স্যার। ফেলেছি, এলিজি রিটিনা কান্টি চার্জিয়ার্ড এবং হচ্ছে সনেট 73। আর আজকে আমরা শুরু করব হচ্ছে লাঞ্চান, আমাদের প্রোজের একটা নন ফিকশন। স্যার হ্যাঁ বলো। স্যার ফ্রেজ নিয়ে একটা কোশ্চেন আছে, এখানে কনফিউশন ফিল করতেছি। আচ্ছা বলে ফেলো, স্যার এখানে কি হচ্ছে গিয়ে কনফিউশন? হুম। স্যার আপনার প্রিপজিশনাল ফ্রেজ আর হচ্ছে গিয়ে আপনার ফ্রেজ প্রিপজিশন, এই প্রিপজিশন, দুইটার ভিতর ডিফারেন্স কি? হ্যাঁ ডিফারেন্সটা ওখানেই নিশ্চয়ই বলা আছে একটা সংজ্ঞার ভিতরে। কেউ কি বলতে পারবা যে ডিফারেন্সটা কি? কেউ একজন কেউ বলতে পারবা প্রিপজিশনাল ফ্রেজ জি এবং স্যার। ফ্রেজের মধ্যে পার্থক্য কি বলো তো? স্যার ফ্রেজ প্রিপজিশন হবে আগে পরে দুই পাশেই মানে প্রিপজিশন থাকবে। হ্যাঁ, সবসময় থাকতে নাও পারে, আগে থাকতে পারে বা পরে থাকতে পারে, কিন্তু সে কিসের কাজ করবে শুধু এই জায়গায় পার্থক্যটা বেশি করে খেয়াল রাখবা। ফ্রেজ প্রিপজিশন শুধু প্রিপজিশনের কাজ এটা করে, সিঙ্গেল প্রিপজিশনের কাজ ঠিক করবে। আছে তো? সে একটা জি প্রিপজিশন স্যার, হিসেবে কাজ করে। প্রিপজিশন। ফ্রেজ প্রিপজিশনের কাজ করে, সে অ্যাডজেক্টিভের কাজও করতে পারে না, সে অ্যাডভার্বে, কিন্তু প্রিপজিশনাল ফ্রেজ কিসের কাজ করতে পারে বলো? গঠনটাকে খেয়াল করো। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। হ্যাঁ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, তাই না? এদের কাজ করতে পারে। ফ্রেজ প্রিপজিশনের গঠন কি? জি স্যার। প্রথমে একটা প্রিপজিশন প্লাস অন্য একটা ওয়ার্ড প্লাস প্রিপজিশন, তাহলে মাঝখানে একটা ওয়ার্ড থাকবে, তার আগে একটা প্রিপজিশন থাকবে, পরে একটা প্রিপজিশন থাকবে, দিয়ে কি হিসাবে কাজ করবে তারা বলো? প্রিপজিশন হিসাবে কাজ করবে, ঠিক আছে তো? আর ফ্রেজ প্রিপজিশনাল ফ্রেজের গঠন কি? প্রথমে একটা প্রিপজিশন থাকবে, তারপরে কি থাকবে? একটা নাউন অথবা নাউন ফ্রেজ থাকবে, এবং এটা কিসের কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভ, হ্যাঁ, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ নাউন। ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ অথবা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ। কথা বুঝতে পারছো? গঠনও যেমন পার্থক্য আছে, তেমনি তাদের কাজও ব্যাপার। তাহলে একটা ফ্রেজ প্রিপোজিশন দিলাম, মনে করো হচ্ছে মনে করো বললাম হচ্ছে ডিউ টু। ডিউ টু মানে কি? কারণে, তাই না? এটা একটা ফ্রেজ প্রিপোজিশন। এটার গঠনটা হয়েছে কি? প্রথমে একটা ওয়ার্ড ডিউ, তারপর একটা প্রিপোজিশন, হয়েছে না? হ্যাঁ, এবং জি এটা স্যার। শুধুই একটা প্রিপোজিশন, এ কিন্তু শুধু প্রিপোজিশনের কাজ করবে। আর এই ডিউটা যেহেতু একটা প্রিপোজিশন, তখন আমরা কি প্রিপোজিশন করতে পারি যে ডিউ টু হিজ ইলনেস। ডিউ টু হিজ ইলনেস মানে কি? তার অসুস্থতার কারণে। তাহলে এই যে দেখো, এই পুরোটা মিলে হলো কি বলো? অ্যাডভার্ব ফ্রেজ, মানে প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ তাই তো? ফ্রেজ। এই পুরোটা হলো কি? প্রিপোজিশনাল ফ্রেজ। সেন্টেন্সে ব্যবহার করার আগ পর্যন্ত আমরা বলতে পারবো না সে আসলে কি ফ্রেজ হিসেবে কাজ করবে, ঠিক আছে তো? তাহলে শুধু ডিউ টু হচ্ছে কি? ফ্রেজ প্রিপোজিশন। আর ডিউ টু হিজ ইলনেস, এই পুরোটা হচ্ছে কি? প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপজিশন ফ্রেজ। কারণ ডিউ টু একটা প্রিপোজিশনের মতো কাজ করছে এখানে, অতএব এই প্রিপোজিশন দিয়ে গঠিত। তাহলে এখানকার প্রিপোজিশন যেটা, সেটা হচ্ছে ডিউ টু, আর নাউন বা নাউন ফ্রেজ হচ্ছে হিজ ইলনেস। কি পার্থক্যটা বুঝতে পেরেছ? জি স্যার। হ্যাঁ, তাহলে শুধু যে আমি যদি আরও দিই কিছু উদাহরণ, যেমন হচ্ছে বললি আমি কি যে অ্যাকর্ডিং টু। ইন লিউ অফ। হ্যাঁ, অ্যাকর্ডিং টু, তাই না? তারপরে কি? ইন স্পাইট অফ। তারপরে কি? ইন লিউ অফ। হ্যাঁ, ইন লিউ অফ মানে পরিবর্তে।
ইন লিউ অফ, মানে এরকম আমি তো দিয়ে দিছি প্রায় 40-45টা দিয়েছি ফ্রেজ প্রিপোজিশন, দেই নাই শীটে? আমি কিন্তু 40-45টা কিন্তু ফ্রেজ প্রিপোজিশন দিয়েছি, ওরা ফ্রেজ প্রিপোজিশন হিসাবে কাজ করে। এবং এটা কি জাস্ট প্রিপোজিশন, হ্যাঁ এগুলো কি শুধু প্রিপোজিশনের কাজ করবে, এরা অন্য কোনো ফ্রেজের কাজ স্যার ওগুলা পড়লে কি মোটামুটি ওটা সম্পর্কে ধারণা নেওয়া যাবে? শুধু মোটামুটি ধারণা কেন, কমন যেগুলো আমি মোটামুটি ওখানে কমনগুলো দেওয়ার চেষ্টা করি, যেগুলো তুমি পাবে তোমার পড়ার ভিতরে, ও জি স্যার। হ্যাঁ ওগুলো পড়ে ফেলবে, মোটামুটি বলে কথা না। আর তুমি তো ইংলিশ সাহিত্যে পড়ছো, তোমাকে তো প্রচুর পড়তে হবে, তোমাকে আর অল্প স্বল্প পড়তে হবে না, কারণ তুমি অনেক বড় বড় টেক্সট পড়বা, অনেক বড় বড় সাহিত্যকর্ম পড়বা, অতএব কোনটা লাগবে আর কোনটা লাগবে না সেটা হিসাব করে তোমার পড়তে গেলে হবে না, ঠিক আছে? তো তোমাকে ইংরেজি নিজের ভাষার মতো করে পড়তে হবে। মনে করবা ইংলিশ ইজ ইয়োর্স অ্যান্ড ইউ হ্যাভ টু গেট অল কাইন্ডস অফ এক্সপিরিয়েন্সেস অর নলেজ রিলেটেড টু ইংলিশ অর ইংলিশ লিটারেচার। অতএব এখানে আর সংক্ষিপ্ত বলে কিছু নাই, স্যার কোনটা পড়লে ভালো হবে, কতটুকু পড়লে ভালো হবে, এরকম কোনো কথা অন্তত ইংরেজি সাহিত্য স্টুডেন্টদের জন্য ইংরেজির বিষয় আসবে না, ওটা অন্য স্টুডেন্টদের ক্ষেত্রে আসতে পারে। কিন্তু তুমি যখন ইংরেজির স্টুডেন্ট তখন কি তোমার ইংরেজির যত পারো পড়বা, যত রিডিং পড়বা তত কিছু জানবা, যত বিষয় জানবা, এবং প্রত্যেকটা ফ্রেজ ওয়ার্ডের একটা নির্দিষ্ট গ্রামাটিক্যাল পার্ট আছে, সেই পার্টটা যদি তুমি একবার ধরতে শিখে যাও তাহলে ইংরেজি তোমার কাছে সহজ হয়ে যাবে, মনে থাকবে? আচ্ছা ওটা নিয়ে আর কথা না। জি স্যার। হ্যাঁ ফ্রেজ নিয়ে কি আর কারো কোনো সমস্যা আছে? ফ্রেজ, স্ট্রাকচার, টেন্স এগুলো নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকতেও পারে, আস্তে আস্তে দুর্বলতা কেটে যাবে, কিন্তু দেখো আস্তে আস্তে কাটবে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এক তাহলে সেন্টেন্স স্ট্রাকচার, টেন্স, ভয়েস, ফ্রেজ এবং ক্লজটা শেষ করলে আমার একটা গ্রামাটিক্যাল ধারাবাহিকতা আসবে। আরও গ্রামারের অনেক কিছু আছে, সেগুলো তোমাদেরকে আমি আলাদা আলাদা করে পড়তে বলবো। একটা বই যেহেতু বলেছিলাম প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই বইটা কি সবাই পড়ে কিনেছো বলো তো? জি স্যার। হ্যাঁ ওইটা থেকে আমি মাঝে মাঝে পড়াবো, ঠিক আছে? তো আমি মাঝে মাঝে গ্রামাটিক্যাল আইটেম তোমাদের ওখানে ওখানে পড়তে দিব, সেগুলো তোমরা পড়ে ফেলবা, ঠিক আছে? তো বেশ করে ফার্স্ট ইয়ার আলোচনা করতে গিয়ে আরেকটা হচ্ছে লার্নিং ইংলিশ দ্য ইজি ওয়ে, ওটাই কিনেছো সবাই? জি স্যার। এই দুটা জায়গায় পড়াতে, ঠিক আছে? এই যে ক্লজটা হয়ে যাওয়ার পর ক্লজ, ফ্রেজ এবং সেন্টেন্স স্ট্রাকচার, ওই বইটা আমি তোমাদের একদম পুরোটা পড়িয়ে নিব, একদম ফিনিশ করে ফেলবো বইটা, ঠিক আছে? তো ওই বইটা, এই দুটা বই যেন ফার্স্ট ইয়ারে মোটামুটি তোমরা একদম মোটামুটি গ্রামারের অংশটাকে শেষ করতে পারো, এই জায়গাটা খেয়াল করবা। আর মাঝে মাঝে আমি প্রেপোজিশন পড়তে দিব, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, তারপর হচ্ছে ফ্রেজ ইডিয়ম, যেটা প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওই বইটা থেকে, ওগুলো তোমাদের পড়তে হবে। আচ্ছা তো যাই হোক, আমরা এখন লাঞ্চনটা আজকে শুরু করব। আজকে আমরা স্টোরিটা পড়ে শেষ করার চেষ্টা করব, যদি একটু আধা ঘন্টা সময় বেশি লাগে তো একটু সবাই চুপচাপ একটু ধৈর্য ধরে থাকবা, ঠিক আছে? তো আচ্ছা স্যার। যেহেতু ছোট একটা গল্প, একদিনে না আমরা, স্যার এটা আমি আগে পড়ছি, এটা অনেক ইন্টারেস্টিং। হ্যাঁ আগে হয়তো অনেকে পড়ে থাকতে পারো, এটা হয়তো বা তোমাদের এইচএসসি লেভেলেও গল্পটা থাকতে পারে, বা আগে ছিল? না স্যার অনার্সে এসেই পড়ছি। আচ্ছা ভেরি গুড, তাহলে তো পড়ে থাকতে স্যার পারো। এইচএসসি লেভেলেও ছিল, কিন্তু হচ্ছে শর্ট করার কারণে আমরা পাই নাই। আচ্ছা হ্যাঁ ওটা ছিল, তো বললাম যে আমি পড়িয়েছি এইচএসসি লেভেলেও, এই জন্য বলছি। স্যার ওটার অংশ বিশেষ হচ্ছে আমাদের ন্যারেশন, পাঞ্চুয়েশনে আসতো। মাঝে মাঝে দেখা যায়, হ্যাঁ ন্যারেশনে কিছু কিছু জায়গাতে থাকে, ওই যে হিউমারিস্ট শেষের অংশটুকু খুব দেয় নাকি, হিউমারিস্ট। স্যার হ্যাঁ, তারপরে ওই যে ওইটার আপনার পাঞ্চুয়েশন মার্কস তো আমাদের এইচএসসি তে আসলোই। হ্যাঁ হ্যাঁ এই যে এই যে শেষের দিক থেকে, শেষের দিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্যাপার পিডিএফ আসে না, এই যে হিউমারিস্ট, হ্যাঁ, শি ক্রাইড গেইলি জাম্পিং ইনটু আ ক্যাব, ইউ আর কোয়াইস্ট এজ এ ফলো মাই এক্সাম্পল, এই জায়গাটুকু থেকেই তোমাদের রিয়ারেন্স সহ অন্যান্য বিষয় আছে। ওকে, না পিডিএফটা আজকে ডিস্টার্ব করতেছে কেন? দেখো এটা হচ্ছে আমাদের প্রথম ফিকশন, এটা হচ্ছে একটা শর্ট স্টোরি রিটেন বাই উইলিয়াম সমারসেট। উচ্চারণটা হবে কি বলো তো? এই উচ্চারণটা কেউ সঠিকভাবে বলতে পারবা? মম স্যার। হ্যাঁ মম, হ্যাঁ বানানের ক্ষেত্রে হবে মোঘাম নাকি, আর উচ্চারণ করবা কি মম, ঠিক আছে? উইলিয়াম সমারসেট মম, শর্ট স্টোরি রাইটার। তো আমরা স্টোরিটাকে সরাসরি পড়া শুরু করি। রাইটার সম্পর্কে আমাদের অত বেশি কিছু এখন জানার দরকার নেই, আমরা শেষের দিকে একটু আলোচনা করব যদি আমরা পারি আগামী দিন, না হলে আজকেই। তো এখানে লাঞ্চন বলতে আমরা কি বুঝি বলো তো? হোয়াট ইজ লাঞ্চন? দুপুরের ভারী খাবার। লাঞ্চ বলতে তো আমরা খাবার বুঝি, দুপুরের খাবারটাকে। হ্যাঁ স্যার মধ্যাহ্ন ভোজ।
আচ্ছা, তো দেখি আমরা লাঞ্চন বলতে কি বুঝি। Yo no lo sabía. একটু মিউট রাখো গো, একটু মিউট রাখতে হবে। দেখো এখানে বলা হচ্ছে কি, আ লাঞ্চন ইজ আ ফর্মাল অ্যান্ড স্পেশাল মিড ডে মিল অফেন হেল্ড ফর আ বিজনেস মিটিং, আ সোশ্যাল অকেশন অর আ চ্যারিটি ইভেন্ট। তাহলে এটা কি আমরা সাধারণ যে লাঞ্চ বুঝি সেটাকে কি বুঝবো, নাকি এটা একটু ফর্মাল বা একটা বিজনেস পারপাস বা একটা আনুষ্ঠানিকতার জন্য ব্যবহার করা হবে, কোনটা? Formal. হ্যাঁ, বলছে কি আ লাঞ্চন ইজ আ ফর্মাল স্পেশাল মিড ডে মিল, মানে দুপুরের খাবার, অফেন হেল্ড ফর আ স্পেশাল বিজনেস মিটিং অথবা সোশ্যাল অকেশন অর আ চ্যারিটি ইভেন্ট। হোয়াইল ইট শেয়ার্স দ্য লাঞ্চ মিনিং অফ লাঞ্চ, লাঞ্চের মতো একটা মিনিং থাকলেও লাঞ্চন ইজ আ মোর ফর্মাল অ্যান্ড ওল্ডার টার্ম উইথ ইটস অ্যাব্রিভিয়েটেড ফ্রম লাঞ্চ বিকামিং দ্য কমন ক্যাজুয়াল টার্ম ফর মিড ডে মিল। লাঞ্চ হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু লাঞ্চনের একটু অন্য মিনিং আছে, এটা একটা ফর্মালিটি আছে। হ্যাঁ, দেখো লাঞ্চনস আর টিপিক্যালি মোর ফর্মাল দ্যান আর টিপিক্যাল লাঞ্চ অ্যান্ড ক্যান বি আ পার্ট অফ আ মিটিং, আ সেলিব্রেশন অর আ ফান্ড রেইজার। তাহলে এখানে একটা মিটিংয়ের কথা আসছে না, একটা ফর্মালিটির কথা আসছে। তো আমরা এখানে একটা ফর্মাল মিটিং পাবো দুইজন ব্যক্তির ভিতরে, ঠিক আছে? এবং গল্পটাকে আমরা মোটামুটি এনজয় করবো আশা করি। তো দেখো এখানে এভাবে এসেছে, আই কট সাইট অফ হার অ্যাট দ্য প্লে। কট সাইট মানে বুঝো তো, কট সাইট মানে হঠাৎ করে দেখতে পাওয়া। আই কট সাইট অফ হার অ্যাট দ্য প্লে। প্লে মানে কি? খেলা, নাটক। নাটক, খেলা অথবা থিয়েটার। এখানে আসলে নাটক বোঝাবে না, এটা যেহেতু একটা স্থান বোঝাচ্ছে, এটার মানে হলো থিয়েটার বা নাট্যশালা। তাহলে তার সাথে আমার হঠাৎ দেখা হলো কোথায়? একটা নাট্যশালা। নাট্যশালায়। হ্যাঁ, এখন কার সাথে তা তো আমরা জানি না, দেখি। অ্যান্ড ইন আনসার টু, দেখো ইন আনসার টু এটা কিন্তু একটা ফ্রেজ প্রিপোজিশন, এখন একটু খেয়াল করো। দেখো এইটুকু কিন্তু আমাদের ভার্ব ফ্রেজ, কট সাইট অফ মানে ক্যাচ সাইট অফ, এটা মানে দেখতে পাওয়া। কাকে দেখতে পাইলাম? তাকে। তাহলে আই ক্যাচ কট সাইট অফ হার, ক্যাচের পাস্ট হচ্ছে কট, তো সেই হিসাবে এটা হচ্ছে ভার্ব ফ্রেজ। হার হলো আমাদের অবজেক্ট, কাকে দেখতে পেলাম? তাকে। কোথায় দেখতে পেলাম? অ্যাট দ্য প্লে। দেখো ফ্রেজগুলো খেয়াল করো, তাহলে এইটুকুর ভিতরে কয়টা ফ্রেজ আছে? দুটা ফ্রেজ, কট সাইট অফ ভার্ব ফ্রেজ, আর অ্যাট দ্য প্লে হচ্ছে কি প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা অ্যাডভার্বের কাজ করছে। অ্যান্ড ইন আনসার টু হার বেকনিং, ইন আনসার টু মানে হচ্ছে এটা একটা ফ্রেজ প্রিপোজিশন, ঠিক আছে? তো এটা একটা ফ্রেজ প্রিপোজিশন। তাহলে ইন আনসার টু হার বেকনিং, এই পুরোটা মিলে হচ্ছে আমাদের কি প্রিপোজিশনাল ফ্রেজ। বেকনিং মানে ইশারা, তার ইশারার উত্তরে, মানে থিয়েটারে আমাকে দেখে সে হাত নেড়ে হয়তো ইশারা করেছিল, বুঝতে পেরেছো? দেখা হয় না অনেক সময় কোনো ফর্মাল মিটিংয়ে গেলে বা কোনো একটা গ্যাদারিংয়ে গেলে দূর থেকে কারো ফেস পরিচিত হলে কি আমরা হাত দিয়ে ইশারা করি না? বলো। জি স্যার। জি স্যার। বেকনিং মানে ইশারা। তাহলে ইন আনসার টু হার বেকনিং আই ওয়েন্ট ওভার, আমি তার কাছে গিয়েছিলাম। ডিউরিং দ্য ইন্টারভেল, কখন গিয়েছিলাম? বিরতির সময়। দেখো এই যে প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে আমি ওভার মানে সেখানে গিয়েছিলাম, মানে তার কাছে গিয়েছিলাম। কখন গেলাম? ইন্টারভেলের সময়, মানে নাটক চলছিল, নাটকের যখন ইন্টারভেল বা বিরতি আসলো তখন আমি তার কাছে গেলাম। অ্যান্ড স্যাট ডাউন বিসাইড হার, এবং তার পাশে গিয়ে বসলাম। স্যাট ডাউন মানে বসা, ভার্ব ফ্রেজ, বিসাইড হার হলো প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে তার পাশে গিয়ে বসলাম, ঠিক তো? এবার হচ্ছে জি স্যার। ইট ওয়াজ লং, অনেক দিন হয়ে গিয়েছিল, সিন্স আই হ্যাড লাস্ট সিন হার, ঠিক আছে? তো এই গঠনটা আমরা এইচএসসি লেভেলে খুব পেতাম না কমপ্লিটিং সেন্টেন্সে। দেখো ইট ওয়াজ লং, জি স্যার। অনেক দিন হয়ে গিয়েছিল, সিন্স আই হ্যাড লাস্ট সিন হার, যে তার সাথে আমার শেষবারের মতো দেখা হওয়ার পর অনেক দিন চলে গিয়েছিল। অ্যান্ড ইফ সামওয়ান হ্যাড নট মেনশন হার নেম, আর কেউ যদি তার নামটা উল্লেখ না করত, মানে কি তার নাম ধরে কেউ যদি না ডাকতো, আই হার্ডলি থিঙ্ক, আমি ভাবতেই পারছি না বা পারতাম না, আই উড হ্যাভ রিকগনাইজড হার, যে আমি তাকে চিনতে পারতাম। মানে কেউ যদি তার নাম ধরে না ডাকতো তাহলে আমি তাকে কি করতে পারতাম না? আমি তাকে চিনতে পারতাম না। হার্ডলি কিন্তু নেগেটিভ সেন্স দেয় না, মানে আই হার্ডলি থিঙ্ক আই উড হ্যাভ রিকগনাইজড হার, মানে আমি মনেই করি না যে আমি তাকে চিনতে পারতাম। তার মানে অনেক দিন পর দেখা হওয়ার কারণে তার চেহারা মেয়ারা সব উল্টে গেছে, উল্টাপাল্টা হয়ে গেছে, বা চেহারা চেঞ্জ হয়ে গেছে, আমি তাকে চিনতে পারতাম না। শুধু তার নামটা কেউ ডেকে ডাকলো তখন আমার মনে পড়লো যে এই নামে তো এই ব্যক্তিকে আমি চিনতাম। অ্যান্ড শি অ্যাড্রেস মি ব্রাইটলি, ব্রাইটলি মানে বুঝো তো
উৎফুল্ল ভাবে এখানে, হ্যাঁ উজ্জ্বল ভাবে। না, উজ্জ্বল হবে না কিন্তু এই জায়গায়, এখানে উজ্জ্বল হবে না, হবে কি উৎফুল্ল ভাবে। সে আমার সাথে অ্যাড্রেস মানে কথা বললো, ঠিক আছে তো, বা আমার সাথে কথা বললো, আমাকে ডাকলো খুবই উৎফুল্ল ভাবে, মনে থাকবে। এখানে ব্রাইটলি মানে কি চেয়ারফুলি, মানে উৎফুল্ল ভাবে, মানে দেখো সেন্সটার ধরে কিন্তু আমাকে ওয়ার্ডের মিনিং করতে হবে, কারণ এখানে কি ব্রাইটলির সাথে মিলে উজ্জ্বল ভাবে সে আমাকে অ্যাড্রেস করলো, এটা কি মিলবে কখনো মিনিং? না স্যার। মিলবে না। ওই কনটেক্সচুয়াল মিনিং বলা হয়, একটা কথা আছে যে ওয়ার্ডের লিটারাল মিনিং এক জিনিস আর কনটেক্সচুয়াল মিনিং এর এক জিনিস। এখানে লিটারাল মিনিং হচ্ছে কি ব্রাইটলি মানে কি উজ্জ্বল ভাবে না, উজ্জ্বল ভাবে। আর এখানে ব্রাইটলি মানে কি এখানে চেয়ারফুলি মানে উৎফুল্ল ভাবে, এক্সাইটেডলি, হ্যাঁ খুব উত্তেজিত হবে, এক্সাইটেডলি সে আমার সাথে কথা বললো। কিভাবে কথা বললো? ওয়েল ইট ইজ ম্যানি ইয়ার্স, দেখো ও সে একই কথা বলছে, হ্যাঁ ইট ইজ ম্যানি ইয়ার্স, অনেক বছর হয়ে গেল, সিন্স উই ফার্স্ট মেড, যে আমাদের প্রথম দেখা হয়েছিল। দুইজন একই সেন্স, হ্যাঁ ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড লাস্ট সিন হার, আর এ বলছে কি ইট ইজ ম্যানি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মেট। হাউ টাইম ডাজ ফ্লাই, হ্যাঁ সময় কি দ্রুত না চলে যাচ্ছে। ফ্লাই মানে কি এখানে উড়ে উড়ে যাওয়া, বলো চলে যাও। হ্যাঁ চলে যাওয়া, হ্যাঁ যে টাইম কি দ্রুতই না চলে যাচ্ছে। দেখো এটা একটা এক্সক্লেমেটিভ সেন্টেন্স, হ্যাঁ উই আর নান অফ আস, আমাদের কেউই কি হচ্ছি না, গেটিং অ্যানি ইয়ঙ্গার, আমরা আর কেউই ইয়ং হচ্ছি না, সবাই কি হচ্ছি বলো, হ্যাঁ বুড়িয়ে যাচ্ছি নাকি, আমরা সবাই বুড়িয়ে যাচ্ছি, আমরা কেউ আর ইয়ং হচ্ছি না। ডু ইউ রিমেম্বার দ্য ফার্স্ট টাইম আই স ইউ, তোমার কি মনে আছে প্রথমবার যখন তোমাকে আমি দেখলাম, সেই দিনের কথা মনে আছে? কি ব্যাপার, হ্যাঁ ইউ আস্ক মি টু লাঞ্চন, তুমি আমাকে লাঞ্চনে দাওয়াত দিয়েছিলে। কি অবস্থা, হ্যাঁ বারবার আউট হয়ে যাচ্ছে কেন, এমন তো হওয়ার কথা না। বলছে ইউ আস্ক মি টু লাঞ্চন, তুমি আমাকে লাঞ্চনে কি করেছিলা, দাওয়াত দিয়েছিলা, ঠিক আছে তো। খুব ঝামেলা করছে কেন, এতদিন পড়ালাম, সিস্টেম তো হয়নি। তাহলে এই লেডিটা বললো নাকি সি মানে কি আমরা এখনো জানি না। ডিড আই রিমেম্বার, এবার রাইটার মনে মনে ভাবতেছে, হ্যাঁ ডিড আই রিমেম্বার, আমি কি মনে করব না, এরকম আর কি, হ্যাঁ মানে আমার কি মনে থাকবে, এরকম একটা প্রশ্ন। এটা কি কোনো কথা না রাইটার জাস্ট তার মনে মনে এটা কথা বলছে? মনে মনে কথা বলছে। মনে মনে কথা মানে তিনি তার রিডারদের সাথে কথা বলছেন, আমাদের সাথে কথা বলছেন, হ্যাঁ যে আমি কি মনে করব না, আরে বাবা যে ঘটনা ঘটছিল মনে না রেখে কি, হ্যাঁ মনে না থেকে কি যায়, এটা এটা মন থেকে তো যাওয়ার মতো কথা না। কি ঘটনা ঘটছিল? ইট ওয়াজ 20 ইয়ার্স এগো, কত বছর আগে? 20 বছর। হ্যাঁ তাহলে দুই মিটিং এর মধ্যে পার্থক্য কতটুকু, হ্যাঁ 20 বছর। টাইম ডিউরেশন বিটুইন দ্য টু মিটিংস ইজ 20 ইয়ার্স। তাহলে 20 বছর আগে দেখা হয়েছিল, আবার 20 বছর পরে আবার দেখা হলো, হ্যাঁ এটা দাগিয়ে রাখবা। ইট ওয়াজ 20 ইয়ার্স এগো। ওহ খুবই বিরক্ত তো। অ্যান্ড আই ওয়াজ লিভিং ইন প্যারিস, সরি আমার এই পিডিএফটা তো খুব ডিস্টার্ব করতেছে আজকে মনে হচ্ছে, হ্যাঁ এরকম তো হওয়ার কথা না। দাঁড়াও আমি একটু গুগল ক্লাসরুম থেকে নিই, ঝামেলাগুলো এত তাড়াতাড়ি হয়। সবাই কি দেখতে পাচ্ছ এই শীটটা? জি স্যার। জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা এখানে হয়তো একটু ডাকানো যাবে না, আমি করে দেখাবো। দেখো ইট ওয়াজ 20 ইয়ার্স এগো অ্যান্ড আই ওয়াজ লিভিং ইন প্যারিস, এবং আমি ছিলাম কোথায়, প্যারিসে থাকতাম। প্যারিস কি কোন দেশের নাম, এটা কি দেশের নাম? ফ্রান্সের রাজধানী স্যার। ফ্রান্সের রাজধানী, হ্যাঁ প্যারিস। আই হ্যাড আ টাইনি অ্যাপার্টমেন্ট, আমার একটা ছোট্ট অ্যাপার্টমেন্ট ছিল। ইন দ্য ল্যাটিন কোয়ার্টার, ল্যাটিন কোয়ার্টার মানে
প্যারিস ল্যাটিন মানে বুঝো তো কোন দেশকে বোঝায় ল্যাটিন বলতে? আমেরিকা। না না না, ল্যাটিন স্পেন এটা হচ্ছে মেনলি ওই type। নির্দেশ করে ইতালি, হ্যাঁ, ইতালির ভাষাভাষী মানুষদেরকে, হ্যাঁ, ল্যাটিন। তাহলে মনে করো এরকম একটা, যেমন বাঙালি কোয়ার্টার আছে না, যে আমেরিকা ইংল্যান্ডে যে বাঙালিরা বসবাস করে, মনে করো কোয়ার্টার মানে বুঝি তো আমরা কোয়ার্টার বলতে বোঝাই একটা নির্দিষ্ট এলাকা, আবাসিক এলাকা নাকি, যেমন হচ্ছে ব্যাংকের কোয়ার্টার থাকে, কলেজের কোয়ার্টার থাকে, হ্যাঁ, মেয়েদের কোয়ার্টার থাকে, থাকে না, কোয়ার্টার মানে কি আবাসিক। তাহলে ল্যাটিন কোয়ার্টার মানে হচ্ছে যেখানে ল্যাটিন ভাষাভাষী মানুষেরা থাকতো, এরকম একটা কোয়ার্টারে আমার একটা ছোট্ট অ্যাপার্টমেন্ট ছিল। একটা ছোট অ্যাপার্টমেন্ট মানে কি বলো, ফ্ল্যাট মতো নাকি, যেখানে আমি থাকতাম, হ্যাঁ। ছোট, সেটা টাইনি মানে কি ছোট্ট। এবং ওভারলুকিং আর সেমিটারি, ওভারলুকিং মানে হচ্ছে যার সামনে আছে কি একটা কবরস্থান, কি আছে একটা, সেমিটারি মানে বুঝো তো, আমরা এলইজি পড়ে আসলাম না, কবরস্থান। হ্যাঁ, এলইজি রিটেনা কান্ট্রি চার্জিয়ার্ড পড়ে আসলাম তো নাকি, হ্যাঁ, সেমিটারি দেখো, সেমিটারি মানে লার্জ বেরিয়াল গ্রাউন্ড স্পেশালি ওয়ান নট ইন আ চার্চ ইয়ার্ড, সেটা চার্চ ইয়ার্ডের বাইরে, এই যে দেখো এরকম, হ্যাঁ, বিশাল সেমিটারি দেখতে পাচ্ছ, এখানে সব কবর দেওয়া হয়েছে, বিশেষ সেনাদের ক্ষেত্রে থাকে। গেটিসবার্গ অ্যাড্রেস আছে না তোমাদের? স্যার সেমিটারি, সেমিটারি বলতে কি উঁচু যে দেয়ালের মতো এটাকে বোঝাচ্ছে? না না, এই যে কবরস্থানকে বলছে, দেখো একটা কবর, এটা হচ্ছে কি একটা বেরিয়াল ও গ্রাউন্ড, আচ্ছা। যেখানে মানে চার্চের বাইরে, তাই তো, চার্চের সাথে থাকে, চার্চ ইয়ার্ড বলা হয় ওটাকে, তাহলে চার্চের সাথে রিলেটেড যে কবরস্থান তাকে বলা হয় চার্চ ইয়ার্ড, ঠিক আছে তো। আর চার্চ নেই কিন্তু আলাদা করে কবরস্থান আছে, এমন কোনো বেরিয়াল গ্রাউন্ডকে বলা হয় সেমিটারি, ঠিক আছে। এই যে দেখো আল্লাহ, স্যার তাইলে আমাদের যে স্বাভাবিক কবরগুলো এটা কি সেমিটারি? হ্যাঁ, এটাকে তোমরা সেমিটারি বলবা, হ্যাঁ, সেমিটারি বলবা। জি স্যার। যে গ্রেভইয়ার্ড, চার্চ ইয়ার্ড, বেরিয়াল গ্রাউন্ড সব একই সিনোনিম, কিন্তু ওর সাথে একটা রিলেটেড আছে, সেটা হলো পার্থক্যটা হলো যে এখানে কোনো চার্চের সাথে রিলেটেড না, মানে চার্চ থাকে তার পাশেই, হ্যাঁ, এই যে যেমন এখানে দেওয়া হচ্ছে একটা বিশাল, এবং এটা একটা ফর্মাল জাতীয়, যে বিশেষ করে যেমন তোমরা গেটিসবার্গ অ্যাড্রেস আছে না, গেটিসবার্গ অ্যাড্রেস ওটা তোমাদের আছে মনে হয় নাকি? জি স্যার আছে, হ্যাঁ, জি ওইখানে স্যার। যখন যাবে তখন এরকম একটা সেমিটারি পাবা। তো যাই হোক, এটা মনে রাখো যে ওটা নিয়ে খুব একটা বেশি টেনশন করার কিছু নাই, একটু মনে রাখলে হবে। তাহলে আমি যে অ্যাপার্টমেন্টে থাকতাম সেই অ্যাপার্টমেন্টের সামনে ছিল একটা সেমিটারি। এটা জাস্ট একটা অবস্থান যে আমি এমন একটা জায়গাতে ছোট্ট একটা অ্যাপার্টমেন্টে থাকতাম। অ্যান্ড আই ওয়াজ আর্নিং বেয়ারলি এনাফ মানি। বেয়ারলি এনাফ মানে কি, মানে যথেষ্ট নয়, তাহলে যথেষ্ট কম টাকা আমি ইনকাম করছিলাম টু কিপ দ্য বডি অ্যান্ড সোল টুগেদার, হ্যাঁ, মানে বডি এবং সোলটাকে একসাথে রাখতে পারি, যাতে এইরকম সামান্য কিছু ইনকাম করছিলাম। তাহলে বডি এবং সোল টুগেদার রাখা মানে কি, মানে কোনো রকম বেঁচে থাকা নাকি, যাতে সোলটা বডির ভিতরে থাকে, এরকমভাবে আমি সামান্য কিছু ইনকাম করছিলাম, মানে কি, তাহলে কি গরিব ছিলেন নিশ্চয়ই রাইটার আমাদের, নাকি বড়লোক না গরিব বলো? গরিব। হ্যাঁ, গরিব। তাহলে I was earning barely enough money to keep the body and soul together. And she had read a book of mine. সে আমার একটা বই পড়েছে, ঠিক আছে তো, সে একটা আমার বই পড়েছে। And had written to me about it. এবং বইটা পড়ার পর সে ওই বইয়ের প্রশংসা করে আমাকে একটা চিঠি লিখেছিল, ঠিক আছে। দেখো এই সেন্টেন্সটা যদি আমরা একটু খেয়াল করি, আমরা কি ফ্রেজ মেকিংগুলো ধরতে পারবো এখানে? দেখো তো, এই আই হ্যাড আ টাইনি অ্যাপার্টমেন্ট ইন দ্য ল্যাটিন কোয়ার্টার ওভারলুকিং আ সেমিটারি, এইটা পড়তে গেলে আমরা কি একটা ফ্রেজ পাবো কি না, মানে কয়টা ফ্রেজ পাবো টোটাল? 3টা। কি কি? আই হ্যাড এ টাইনি অ্যাপার্টমেন্ট একটা। ওটা তো সেন্টেন্স হয়ে গেল। আই হ্যাড ওটা সেন্টেন্স, আই হলো সাবজেক্ট, হ্যাড হলো কি আচ্ছা স্যার। ভার্ব। হ্যাঁ স্যার বলি, এ টাইনি অ্যাপার্টমেন্ট, তারপরে দ্বিতীয়টা হচ্ছে ইন দ্য ল্যাটিন কোয়ার্টার, তৃতীয়টা হচ্ছে ওভারলুকিং এ সেমিটারি। এখন এই তিনটা ফ্রেজের নাম কি কি? স্যার প্রথমটা হচ্ছে নাউন ফ্রেজ, দ্বিতীয়টা হচ্ছে যে আপনার প্রিপোজিশনাল ফ্রেজ, তৃতীয়টা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। হ্যাঁ, এই তো, তাহলে তিনটা ফ্রেজ, তাই না? এবং এটা মিনিংটা দেখো, ওভারলুকিং আর সেমিটারি মানে কি, যার মুখ হচ্ছে সেমিটারির দিকে। আমার অ্যাপার্টমেন্টটা কোথায় ছিল? ইন দ্য ল্যাটিন কোয়ার্টার। আর আমার একটা কি ছিল? আই হ্যাড আ টাইনি অ্যাপার্টমেন্ট। তাহলে আই হ্যাড হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব, আর অবজেক্ট হচ্ছে আর টাইনি অ্যাপার্টমেন্ট, ঠিক আছে তো, সাবজেক্ট প্লাস মনোট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, আর সাথে দুটা আরো
বাড়তি ফ্রেজ যুক্ত করে সেন্টেন্সটাকে বড় করা হয়েছে। এবার পরেরটা একটু খেয়াল করো, আই ওয়াজ আর্নিং বেয়ারলি এনাফ মানি। একটু মিউট রাখো গো, একটু মিউট রাখতে হবে, তোমার বাচ্চা মনে পড়তে যাচ্ছে নাকি? কার বাচ্চা? হ্যাঁ আচ্ছা, তাই বলছে দেখো এখানে একটা ইনফিনিটিভ ফ্রেজ আছে না? ইনফিনিটিভ ফ্রেজ কোনটুকু একজন বলো? স্যার কোনটার ভিতর? এই যে এই পরবর্তী সেন্টেন্সটার ভিতরে। আর কি বাকিরা কেউ নাই? কেউ বলতে পারবে না? স্যার টু কিপ দ্য বডি and soul together. হ্যাঁ, টু কিপ দ্য বডি অ্যান্ড সোল টুগেদার, এটুকু একসাথে। টু কিপ দ্য বডি অ্যান্ড সোল টুগেদার মানে কোনো রকম বেঁচে থাকা। তাহলে আই ওয়াজ আর্নিং হচ্ছে ভার্ব ফ্রেজ, বেয়ারলি এনাফ মানি এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। বেয়ারলি এনাফ মানি এটা কারণ এটা হচ্ছে অবজেক্ট পুরোটা। আমি কি আর্নিং করছিলাম? খুব সামান্য টাকা ইনকাম করছিলাম কোনো রকমভাবে টেকে থাকার জন্য। সুতরাং শি হ্যাড রেড আ বুক অফ মাইন, দেখো সে আমার একটা বই পড়েছে, অ্যান্ড হ্যাড রিটেন টু মি অ্যাবাউট ইট, এবং বই সম্পর্কে লিখে আমাকে একটা চিঠি লিখেছিল। আই আনসার্ড, আমিও তার চিঠির উত্তর দিলাম। কীভাবে উত্তর দিলাম? থ্যাঙ্কিং হার, তাকে ধন্যবাদ জানিয়ে। এটা একটা কি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, ঠিক আছে তো? দেখো থ্যাঙ্কিং হার, তাহলে আই আনসার্ড তার চিঠির উত্তর দিলাম কিভাবে? তাকে ধন্যবাদ জানিয়ে। অ্যান্ড প্রেজেন্টলি এবং খুব দ্রুত আই রিসিভড ফ্রম হার অ্যানাদার লেটার, আমি তার কাছ থেকে আরেকটা চিঠি পেলাম, যে চিঠিতে সেইং সে আমাকে বলেছে যে শি ওয়াজ পাসিং থ্রু প্যারিস, সে প্যারিস হয়ে যাচ্ছে। যেহেতু আমি প্যারিসেই থাকতাম নাকি, তো সে যেহেতু প্যারিস হয়ে যাবে, অ্যান্ড উড লাইক টু হ্যাভ আ চ্যাট উইথ মি, এবং আমার সাথে একটু সরাসরি গল্প করতে চাই, ঠিক আছে? আমার সাথে একটু কথা বলতে চাই, যেহেতু একজন রাইটারের সাথে কথা বলবে, তাই না? উড লাইক টু হ্যাভ মানে কি? মানে প্রত্যাশা করা বা চাওয়া, ইচ্ছা প্রকাশ করা। প্রকাশ করা, হ্যাঁ। উড লাইক টু হ্যাভ আ চ্যাট উইথ মি, সে আমার সাথে প্যারিস হয়ে যাবে যখন, আমার সাথে একটু গল্প করতে চায়। বাট হার টাইম ওয়াজ লিমিটেড, খেয়াল করো, কিন্তু তার টাইম ছিল কি খুবই অল্প। অ্যান্ড দ্য অনলি ফ্রি মোমেন্ট শি হ্যাড, এবং সে খুবই ব্যস্ত মানুষ যেহেতু, তার ফ্রি টাইম যেটুকু আছে সেটুকু হলো কবে? ওয়াজ অন দ্য ফলোয়িং থার্সডে, ঠিক আছে তো? তাহলে দ্য অনলি ফ্রি টাইম ওয়াজ অন দ্য ফলোয়িং থার্সডে, স্ট্রাকচারটা কেউ বলতে পারো? দ্য অনলি ফ্রি টাইম বা মোমেন্ট ওয়াজ অন দ্য ফলোয়িং থার্সডে, এই স্ট্রাকচারটা কেউ বলবা? সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে কোনটায় পড়ে? সাবজেক্ট, বিভার্ব, তারপর হচ্ছে কি প্রিপোজিশনাল ফ্রেজ আছে। এটা কোন স্ট্রাকচারে পড়তে পারে 9টার ভিতর? কেউ বলতে পারবে না? স্যার সাবজেক্ট প্লাস বিভার প্লাস অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। হ্যাঁ, অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। ওই যে আওয়ার ক্লাস উইল বি বা আওয়ার ক্লাস ইজ অ্যাট এত, তা ওরকম বলছে দ্য ফ্রি টাইম, তাও সেও বলছে দ্য অনলি ফ্রি টাইম ওয়াজ অন দ্য ফলোয়িং থার্সডে। তাহলে তার মানে শি হ্যাড মানে তার ছিল, এটা একটা জাস্ট বাড়তি একটা অংশ অ্যাড করা হয়েছে, ক্লজ পড়লে তখন আমরা বুঝবো। তাহলে তার অনলি ফ্রি টাইম ছিল কবে বলো? দেখা করার মতো Thursday. হ্যাঁ, পরবর্তী মানে কি পরবর্তী বৃহস্পতিবার। অ্যান্ড শি ওয়াজ স্পেন্ডিং দ্য মর্নিং অ্যাট লুক্সেমবার্গ, সে থার্সডে সকালবেলা কাটাবে হচ্ছে লুক্সেমবার্গে। অ্যান্ড উড আই গিভ হার আ লিটিল লাঞ্চন অ্যাট ফয়েটস আফটারওয়ার্ড, তাহলে সকাল পরবর্তী তাকে আমি ফয়েটস নামক একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে তাকে সামান্য লাঞ্চন দিতে পারবো কি না সেটা সে আমাকে অনুরোধ করেছে। খেয়াল করো, সে বলেছে আমাকে উড আই গিভ হার আ লিটিল লাঞ্চন অ্যাট ফয়েটস আফটারওয়ার্ড, আফটার মানে পরবর্তী মানে কি সকালবেলা, মানে দুপুরবেলা তাহলে হচ্ছে, তাই না? তাহলে সকালে যেহেতু সে লুক্সেমবার্গে কাটাবে, তাই সে প্যারিসে দুপুরে এসে আমার সাথে একটু লাঞ্চনের আয়োজন করার কথা সে বলেছে তার চিঠিতে, ঠিক আছে? কোথায় তাহলে লাঞ্চন দিবে? কোন জায়গাতে? ফয়েটস, তাই তো? ফয়েটস একটা রেস্টুরেন্টের নাম। এখন ফয়েটস কি বলা হচ্ছে? ফয়েটস ইজ আ রেস্টুরেন্ট অ্যাট হুইচ দ্য ফ্রেঞ্চ সিনেটার্স ইট, তাহলে ফয়েটস হচ্ছে কি একটা খুবই দামি একটা রেস্টুরেন্ট, যেখানে কারা খায় বলো? গরিব মানুষেরা। ফ্রান্স সিনেটররা। হ্যাঁ, ফ্রান্সের যারা সিনেটর মানে কি কারা? সাংসদ নাকি এমপি টাইপ কিছু একটা, সিনেট সদস্য। সিনেট মেম্বার্স, হ্যাঁ, যারা হচ্ছে কি এমপি, মিনিস্টার, ঠিক আছে তো? ওরা ওখানে খায়। আর যেহেতু আমি কোনো রকম বেঁচে থাকার জন্য ইনকাম করছিলাম, তো ওই রকম রেস্টুরেন্টে যাওয়ার কি হবে বলো? ঢাকা শহরের সে 5 স্টার হোটেলে
হ্যাঁ, র্যাডিসন হোটেলে কি একজন রিক্সাওয়ালা যেতে পারবে? বলো। না স্যার। হ্যাঁ No, sir. হ্যাঁ, তাই বলতেছে আমার অবস্থা তাই বলছে ফয়েজ একটা রেস্টুরেন্ট যেখানে ফ্রেঞ্চ সিনেটররা খায়, অ্যান্ড ইট ওয়াজ সো ফার বিয়ন্ড মাই মিনস, এবং এটা আমার স্বার্থের এত বাইরে ছিল যে, বিয়ন্ড মানে কি বাইরে, বিয়ন্ড মাই মিনস মানে আমার সামর্থ্যের বাইরে, এবং ফার বিয়ন্ড মানে কি আরও বাইরে। তাহলে আমার সামর্থ্যের এত বাইরে ছিল যে আই হ্যাড নেভার ইভেন থট অফ গোয়িং দেয়ার, আমি কখনো সেখানে যাব এমন চিন্তাই করি নাই, আমি কখনো চিন্তা করি নাই সেখানে যাওয়ার জন্য। ঠিক আছে তো? তাহলে আই হ্যাড নেভার ইভেন থট অফ গোয়িং দেয়ার, আমি কখনোই সেখানে যাব এমন চিন্তা আমার মাথাতেই আসেনি। কিন্তু এখন কি বললো বলো? বাট আই ওয়াজ ফ্ল্যাটার্ড, কিন্তু আমি পটে গেছিলাম। ফ্ল্যাটার মানে কি বলো? রাজি হওয়া। মানে ফ্ল্যাটার মানে কি? তোষার মধ্যে পটে যাওয়া। হ্যাঁ, মানে রাজি হওয়া তো আছেই, কিন্তু সে রাজি হয় এ রাজি হওয়া না, তাই তো? এটাতে মোটামুটি পুরো কনভিন্সড হয়ে যাওয়া। কারণটা কি? আই ওয়াজ টু ইয়ং টু হ্যাভ লার্ন টু সে নো টু আ উইমেন, মানে আমি এত ইয়ং ছিলাম যে একজন উইমেনকে আমি না বলবো এটা আমি তখনও শিখি নাই। ঠিক আছে তো? মানে কি একজন উইমেন আমার কাছ থেকে কিছু চাইবে, ইয়ং, আমি যেহেতু ইয়ং ছিলাম, আর একজন ইয়ং উইমেন আমার কাছ থেকে কিছু চাইবে আমি না বলবো, সেরকমটার পরিস্থিতি আমার তখন ছিল না। ঠিক আছে তো? তাহলে টু ইয়ং টু হ্যাভ লার্ন টু সে নো টু আ উইমেন। হ্যাঁ, তার মানে কি এখানে তিনি কি বলতে চাচ্ছেন? একটা আবেগী কথাবার্তা বলতে চাচ্ছেন নাকি? যে এই ইয়ং বয়সে ইয়ং উইমেনদেরকে না বলার ক্ষমতা আমার ছিল না, আর সে যেভাবে চিঠি লিখেছিল তাতে মোটামুটি আমি পটেই গিয়েছিলাম। ঠিক আছে? কারণ কি বলছে? ফিউ মেন আই মে অ্যাড, বলছে আমার এখানে একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হলো যে খুব কম মানুষই আছে লার্ন দিস, তারা নো বলতে শিখেছে, আনটিল দে আর টু ওল্ড টু মেক ইট অফ এনি কনসিকুয়েন্স টু আ উইমেন হোয়াট দে সে। হ্যাঁ, অতএব তারা মানে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত যাওয়া, দেখো, দে আর টু ওল্ড টু মেক ইট অফ এনি কনসিকুয়েন্স, মানে যে কোনো একটা ঘটনা ঘটিয়ে একজন উইমেনকে না বলে চলে যাবে, এইরকম ঘটনা কয়জন মানুষ করতে পারে বলো? খুব অল্প কিছু লোক। কম মানুষ নাকি? Few men. হ্যাঁ, ফিউ মেন। বলছে খুব কম মানুষই শিখেছে যে কোনো একটা কনসিকুয়েন্স ঘটিয়ে কোনো একটা মিথ্যা টিথ্যা বলে তারা উইমেনদেরকে না বলতে পারে, এটা খুব কম লোকই পারে। আমি কিন্তু পারলাম না, কারণ আমি তাদের মধ্যে পড়ি না, কারণ আমি ইয়াং ছিলাম, আমি অলরেডি ফ্ল্যাটার্ড হয়ে গেছি। হ্যাঁ, আই ওয়াজ ফ্ল্যাটার্ড। এরপর বলছে কি আই হ্যাড 80 ফ্র্যাঙ্কস, যেগুলো হচ্ছে গোল্ড ফ্র্যাঙ্কস, মানে সেই দেশের মুদ্রার নাম কি বলো? ফ্রান্স। হ্যাঁ, Thanks. ফ্রান্স না, এটা হবে ফ্র্যাঙ্ক। ঠিক আছে তো? ফ্র্যাঙ্কস, যেটা আমরা বলি টাকা, আমাদের মতো টাকা, ওদের হচ্ছে ফ্র্যাঙ্কস। তাহলে তার কাছে আছে 80 ফ্র্যাঙ্কস, মনে থাকে যে জানো কয়টা, কত? 80। টু লাস্ট মি দ্য রেস্ট অফ দ্য মান্থ, টু লাস্ট মি মানে কি টিকিয়ে রাখা, মানে আমার কাছে যা টাকা আছে তা দিয়ে আর বাকির মানে এই মাসের আর বাকি দিনগুলো চলবে আর কি। তাহলে টু লাস্ট মি মানে কি আমাকে কোনো রকম টিকিয়ে রাখা, দ্য রেস্ট অফ দ্য মান্থ, রেস্ট মানে বাকি। তাহলে এখন মাসের যে দিন চলছে, ধরো 10 দিন 20 দিন চলতেছে, তাহলে বাকি দিনগুলো আমি চলার মতো আমার কাছে আর 80 ফ্র্যাঙ্কস আছে, এর বেশি নাই। অ্যান্ড আ মডেস্ট লাঞ্চন, আর সে যেহেতু লিটল লাঞ্চন চেয়েছে, কি বলেছিল সে? একটা কথা বলেছে কিন্তু খেয়াল রেখো, সে চেয়েছে কি? আর লিটল লাঞ্চন অ্যাট ফয়েজ, সামান্য একটু লাঞ্চনের ব্যবস্থা। তো রাইটার তো আর লিটল দিবে না, রাইটার কি দিবে? আর মডেস্ট লাঞ্চন নাকি, যে মোটামুটি মান সম্মান রেখে যাতে একটা ভালো লাঞ্চন দেওয়া যায়, সেটাও মোটামুটি শুড নট কস্ট মোর দ্যান 15, তাতে মোটামুটি 15 ফ্র্যাঙ্কসের বেশি লাগবে না, 15 ফ্র্যাঙ্কস দিয়ে হয়তো বা চলে যাবে, এমনটা সে ধারণা করেছিল। কিন্তু এটা কি একটা ধারণা? ঠিক আছে তো? সে কি জানে যে 15 ফ্র্যাঙ্কসে হয়ে যাবে, নাকি জাস্ট আইডিয়া করা? না স্যার, হ্যাঁ, আইডিয়া করছে। হ্যাঁ, তাই বলছে ইফ আই কাট কফি ফর দ্য নেক্সট 2 উইকস, তাহলে আমি যদি এখন কফি খাওয়া বাদ দিয়ে দিই, কাট আউট মানে কি? বাদ দেওয়া। কফি ফর দ্য নেক্সট 2 উইকস, তাহলে পরবর্তী 2 সপ্তাহ যদি আমি কফি খাওয়া বাদ দিই, তাহলে আই কুড ম্যানেজ ওয়েল এনাফ, তাহলে আমার টাকা মোটামুটি আমি ম্যানেজ করে চলতে পারবো। তা তো কফিতে হয়তো 15 ফ্র্যাঙ্কস লাগে, সেটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে মাসের বাকি দিনগুলো হয়তো খুব ভালোভাবেই চলে যাবে মোটামুটি। হ্যাঁ, তাহলে কিভাবে তিনি ম্যানেজ করবেন টাকাটা? কি খাওয়া বাদ দিয়ে বলো? Coffee. কফি খাওয়া বাদ দিবে, তাও 2 সপ্তাহ। তাহলে চিন্তা করো, তাহলে রাইটারের মানে ফিনান্সিয়াল কন্ডিশন এত খারাপ যে
একজনকে একটু দাওয়াত দিয়ে খাওয়াতে গেলেও তাকে কি কি করতে হচ্ছে, তার নিজের কিছু খাবার বাদ দিতে হচ্ছে, স্যাক্রিফাইস করতে হচ্ছে, ঠিক আছে? তো তো এই সব কিছু ভেবে আই আনসার দ্যাট, আমি তাকে জানিয়ে দিলাম যে আই উড মিট মাই ফ্রেন্ড। ফ্রেন্ড বললো কাকে, একটু খেয়াল করে রাখো, আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করব। বন্ধুটাকে, ফ্রেন্ডকে, আর ওই যে হার, খেয়াল রেখো কিন্তু এখানে সে তাকে বন্ধু বলে কিন্তু সম্বোধন করে ফেলছে অলরেডি, হ্যাঁ? এবং কিসের মাধ্যমে জানালাম? বাই করেসপন্ডেন্স, মানে চিঠির মাধ্যমে জানিয়ে দিলাম যে অ্যাট ফয়েজ অন থার্সডে অ্যাট 12:30 দেখা হবে। কখন? বৃহস্পতিবার। কখন বলো? 12:30। হ্যাঁ, দুপুর 12:30টায় দেখা হবে, তাকে আমি জানিয়ে দিলাম। 12:30 এবং ফ্রেন্ড বলে সম্বোধন করা আছে, এই শব্দটা খেয়াল রাখবা। শি ওয়াজ নট সো ইয়ং। এবার মনে করো বৃহস্পতিবার চলে আসলো, দুপুর 12:30টায় রেস্টুরেন্টে আমি বসে আছি, ইয়ং লেডি ঢুকলো নাকি? আমি তো মোটামুটি সাজগুজে গিয়ে সুন্দর করে পরিপাটি হয়ে একদম ক্লিন শেপ দিয়ে রেস্টুরেন্টে মনে করো আমি বসে আছি একদম। হ্যাঁ, কার জন্য বসে আছি বলো? মাই ফ্রেন্ড। মোবাইলে young lady. মোবাইলে যার সাথে এতদিন কথা হয়েছে, কোনোদিন ছবি দেখা হয়নি, ভিডিও কলে কথা হয়নি, শুধু মোবাইলে কথা হয়েছে, ঠিক আছে তো? তো তার সাথে কি হবে? রেস্টুরেন্টে দেখা হবে। তা কি এক্সাইটেশন, একটু খেয়াল করো। হ্যাঁ, এক্সাইটমেন্ট কেমন রাইটারের, বুঝতে পারছো তো? সে মোটামুটি তার গাত পা সব ঘেমে যাচ্ছে নাকি? হ্যাঁ, কার সাথে দেখা হবে। কিন্তু যখন সে রেস্টুরেন্টে ঢুকলো তখন তার অবস্থা কেমন? বলছে শি ওয়াজ নট সো ইয়ং অ্যাজ আই এক্সপেক্টেড। হ্যাঁ, আমি যেমনটা চেয়েছিলাম ততটা ইয়ং সে না, ঠিক আছে? রাইটারের বয়স যদি হয় 25, তাহলে লেডির বয়স হচ্ছে মনে করো কত, 35-40। কিন্তু সে ভেবেছিল কত বলো তো? আইডিয়া কত বলছিল? তার কথাবার্তা শুনে মনে হচ্ছে কি কত বছর? 18 থেকে 20। 15-20। তো যাই হোক, এমন বলছে কি ইন অ্যাপিয়ারেন্স, এবং তার চেহারা, অ্যাপিয়ারেন্স মানে চেহারার দিক থেকে ইম্পোজিং রাদার দ্যান অ্যাট্রাকটিভ। মানে মেয়ের অ্যাট্রাকটিভ হয় না, তা সেই অ্যাট্রাকটিভের থেকে বরং তার ইম্পোজিং মানে বুঝো, মানে ইম্পোজিং বলতে দেখো, আমি যদি চাপানো না, ইম্পোজিং লেডি যদি দেখো, একটু দেখো, ইম্পোজিং মানে হচ্ছে মোটামুটি, মানে কি বলবো, মানে কাপড় চোপড় থেকে শুরু করে এই সব কিছুতে সে মোটামুটি একটু মানে আকর্ষণীয় বা এটা। কিন্তু অ্যাপিয়ারেন্স দিক থেকে সে না, অ্যাট্রাকটিভ না, ঠিক আছে তো? চেহারার দিক থেকে অ্যাট্রাকটিভ না, কিন্তু তার ভাবচক্কর দিক থেকে মনে হচ্ছে একটু কি, মানে অ্যাট্রাকটিভ এরকম, কিন্তু ভাবে চক্করে বাস্তবে কিন্তু ততটা না। হ্যাঁ, আচ্ছা স্যার কারো মাইক খোলা আছে স্যার? একটু খোলা আছে, একটু মিউট রাখো। হ্যাঁ, সাউন্ড আসছে সেদিকে। এরপর কি বলা হচ্ছে? শি ওয়াজ ইনফ্যাক্ট আ উইমেন অফ 40। তার বয়স কত? সত্যি 40 বছর। 40। হ্যাঁ, এবং রাইটার বলতেছে কি, এই এজটা অবশ্য চার্মিং এজ। হ্যাঁ, এই এজটাও খারাপ না, রাইটারের মতে এটাও চার্মিং, আকর্ষণীয়, বাট নট ওয়ান, কিন্তু ততটা আকর্ষণীয় নয়, দ্যাট এক্সাইটস আ সাডেন অ্যান্ড ডিভাস্টেশন প্যাশন অ্যাট ফার্স্ট সাইট। প্রথম দেখাতেই তোমাকে যে ক্রাশ খাইয়ে দিবে, এতটা চার্মিং না। এই এখানে ডিভাস্টেটিং প্যাশন মানে বুঝো তো, মানে কোনো বিউটিফুল ইয়াং উইমেনকে বা ইয়াং গার্লকে দেখলে পারে, যেমন এখন একটা শব্দ ব্যবহার করে না ছেলে মেয়ে খুব, ক্রাশ নাকি? মানে না ক্রাশ খাওয়া, তো এরকম ক্রাশ খাওয়ার মতো এতটা চার্মিক না। ডিভাস্টেটিং প্যাশন মানে খুব আবেগী প্যাশন, যাতে তুমি ফার্স্ট সাইটে প্রেমে পড়ে যাবো তার। হ্যাঁ, তো এরকম এক্সাইটিং নয়। কি কথা বুঝতে পেরেছো? রাইটার কীভাবে বোঝাতে যাচ্ছে, একটু কথাগুলো খেয়াল করো। তারপরে সে আমার সাথে দেখা হয়ে যখন সে হাসলো, দেখো, শি গেভ মি, প্রথমে একটু খেয়াল করো, রাইটার কিন্তু তাকে ফ্রেন্ড বলে সম্বোধন করেছে, কিন্তু আস্তে আস্তে রাইটারের আবেগ কিন্তু তার প্রতি কমে যাচ্ছে। কিভাবে কমবে, পরের কথাটা একটু খেয়াল করো। এটা তো বললোই যে ততটুকু চার্মিং না যা দিয়ে আমার প্যাশনটা খুব এক্সাইটেড হয়ে যাবে। শি গেভ মি দ্য ইমপ্রেশন অফ হ্যাভিং মোর টিথ। দেখো, সে এমনভাবে হাসলো যেন মনে হলো সে আমাকে দেখাতে চাচ্ছে যে তার অনেক দাঁত আছে, বুঝতে পেরেছো? তাই বলছে শি গেভ মি দ্য ইমপ্রেশন অফ হ্যাভিং মোর টিথ হোয়াইট লার্জ অ্যান্ড ইভেন, যে তার খুব বড় বড় সাদা সাদা, ঠিক আছে, সুন্দর সুন্দর দাঁত আছে, এইটা দেখানোর জন্য সে যেন হাসলো। রাইটারের তার হাসিটা কি ভালো লাগছে? না স্যার। রাগ লাগছে। মানে হাসিটাকে সুন্দরভাবে বর্ণনা করে বলছে যে এমনভাবে দাঁত দেখালো মনে হচ্ছে যে তার যে দাঁত আছে আমার যে নেই সেটা যেন তার দেখানোর উদ্দেশ্য। হ্যাঁ,
এবং দেন ওয়ার নেসেসারি ফর এনি প্র্যাকটিক্যাল পারপাস, হ্যাঁ, এবং তার দাঁতের সংখ্যা এত বেশি, প্র্যাকটিক্যাল পারপাসে যা প্রয়োজন তার থেকেও যেন বেশি আছে, যেন আমার যেন দাঁত নেই তাই হাঁ করে দাঁত দেখাতে হবে। মানে রাইটার অলরেডি রেগে গেছে, হ্যাঁ, যে তার দাঁত দেখানোর কি দরকার ছিল এভাবে, আমারও তো দাঁত আছে, তার যে শুধু একা দাঁত আছে তা তো না, আর এমনভাবে আমাকে দেখে হাসলো যেন তার দাঁতের সংখ্যা একটু বেশি, এরকম। শি ওয়াজ টকেটিভ, তো লেডি ছিল কি খুবই কি বাঁচাল, বাঁচার প্রকৃতি। বাট সিন্স শি সিমড ইনক্লাইন টু টক অ্যাবাউট মি, আর যেহেতু সে আমার সম্পর্কে কথা বলতে আগ্রহী, দেখো সিমড ইনক্লাইন মানে আগ্রহী, মানে আমাকে নিয়ে সে কথা বলতে আগ্রহী, তাহলে আমার প্রশংসা কেউ করবে আর আমি শুনবো না, এমনটা কি হয় বলো? সুতরাং আই ওয়াজ প্রিপেয়ার টু বি অ্যান অ্যাটেন্টিভ লিসেনার, সুতরাং আমি একজন অ্যাটেন্টিভ লিসেনার হয়ে গেলাম, মানে সে আমার সম্পর্কে খুব কথা বলছে আর আমি চুপচাপ যা শুনে যাচ্ছি, কিন্তু মনে মনে তো আমার খুব রাগ লাগতেছে যে কার জন্য অপেক্ষা করছিলাম, হ্যাঁ, ঠিক আছে। এবার রেস্টুরেন্টে তো এসেছে, শুধু বসে বসে গল্প করলে হবে বলো, কিছু খাওয়াতে হবে না? তো জি স্যার। এবার বলছে আমি যেহেতু 15 ফ্র্যাঙ্ক দিয়ে শেষ করব ভেবে এসেছি, কিন্তু আই ওয়াজ স্টার্টেল, কিন্তু আমি তো চমকে গেলাম, কখন? হোয়েন দ্য বিল অফ ফেয়ার ওয়াজ ব্রট। বিল অফ ফেয়ার মানে বুঝো তো, ওই মেনু কার্ড আছে না, মেনু কার্ড যেখানে দাম থাকে, খাবার এবং খাবারের দাম থাকে, সে বিল অফ ফেয়ার যখন নিয়ে আসা হলো তখন আমি তো মোটামুটি স্টার্টেলড হয়ে গেলাম, চমকে গেলাম। কারণ কি? ফর দ্য প্রাইসেস ওয়ার আ গ্রেট ডিল হায়ার, কারণ এর খাবারের দাম আমি যা ভেবেছিলাম, দেন আই অ্যান্টিসিপেটেড, হ্যাঁ, অ্যান্টিসিপেট মানে অনুমান করা, তাহলে আমি যা অনুমান করেছিলাম তার থেকে ঢের বেশি, ঢের মানে কি প্রচুর বেশি, গ্রেট ডিল হায়ার। আমি ভাবছিলাম 15তে হয়ে যাবে, কিন্তু আমার মোটামুটি 75 লাগবে মনে হচ্ছে, ঠিক আছে তো? তাহলে মোটামুটি আমার পকেটে যা আছে সব এবার শেষ। তো যখন আমি মোটামুটি চমকে উঠলাম তখন লেডি কিন্তু বুঝে ফেলেছে, তাই বলছে বাট শি রিঅ্যাসিওর্ড মি, মানে কি, সে আমাকে একটু আশ্বস্ত করলো যে টেনশন করার কিছু নাই। কি বলে আশ্বস্ত করলো লেডি বলো? বলছে আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চন, শি সেইড, হ্যাঁ, সে বললো কি যে আমি লাঞ্চনের জন্য মানে কোনো কিছুই খাই না, কিছুই খাই না, নেভার ইট, আমি কখনো লাঞ্চন করি না, মানে দুপুরের খাবার আমি কখনো খাই না, এমন ভাবে সে বললো। তার মানে রাইটার কি ভাববে? রাইটার আবার বলতেছে ওহ ডোন্ট সে দ্যাট, আরে এ কথা কেউ বলে? আই আনসার জেনারাসলি, আমি একটু ভদ্র ভাষায় বললাম, হ্যাঁ এ কথা কেউ বলে? মনে করো তোমার বাড়িতে কেউ আসছে, তুমি তাকে একটু খাওয়ানোর জন্য দাওয়াত করলা, সে যখন বলবে থাক আজকে আর খাবো না, তখন তুমি কেমন করবা? আর এগুলো বলে কেউ? বলেন এরকম করে আমরা, যে এমনটা হয়, আপনি আসছেন আমার বাড়িতে একটু চা খেয়ে যাবেন না? তো ঠিক ওইরকম রাইটার একটু ভদ্রতার খাতিরে বললো ডোন্ট সে দ্যাট, এমন কথা বলেন না তো, আসছেন একটু খাবেন না? তখন রাইটার লেডি করলো কি, একটু কথা ঘুরিয়ে ফেললো, হ্যাঁ, আগের কথায় বলেছিল কি যে আই নেভার ইট এনিথিং, আমি কিছুই খাই না, পরের বার বলছে কি আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং, হ্যাঁ, আমি একটার বেশি খাই না, হ্যাঁ, তাহলে এখানে একটা জুড়ে দিয়েছে কিন্তু। তখন আবার আরো বাড়তি কথা বলে বলছে আই থিঙ্ক পিপল ইট ফার টু মাচ নাওয়াডেজ, আজকাল মানুষ একটু বেশিই খায়, হ্যাঁ, আমার মনে হয় আজকাল মানুষ একটু বেশি খায়। আমার অবশ্য আর লিটিল ফিশ পারহ্যাপস, হ্যাঁ, একটা ছোটো মাছ টাছ ভাজি হলেই চলবে, হ্যাঁ। আই ওয়ান্ডার ইফ দে হ্যাভ এনি স্যামন, বলছে ছোটো একটা মাছ হলেই চলবে, কিন্তু মাছের নাম বলছে কি স্যালমন, বলছে কি একটা মাছ হলে চলবে, কিন্তু সে খুঁজতেছে আমাদের ইলিশ মাছ, হ্যাঁ, ইলিশ মাছও তো 2500 টাকা কেজি, আমি খাওয়াবো কি করে? সে খেতে যাচ্ছে ছোটো মাছ, কিন্তু নাম ধরাই দিয়েছে স্যামন, তাহলে স্যামন ফিশের দাম কি বলো? রাইটারের ধরা ছোঁয়ার বাইরে, ঠিক আছে তো? এই কথা তো রাইটার শুনে কি করবে এখন দেখো। ওয়েল ইট ওয়াজ আর্লি ইন দ্য ইয়ার ফর স্যামন, সেই সময়ে স্যামন পাওয়া খুব একটা সম্ভব ছিল না, কারণ এটা আর্লি ইয়ার, কারণ সেই সময় স্যামন তখনও পাওয়া যায়নি। অ্যান্ড ইট ওয়াজ নট অন দ্য বিল অফ ফেয়ার, এবং সেটা দাম কত হবে সেটা ওই বিল অফ ফেয়ারেও লেখা নেই, ঠিক আছে, মেনু কার্ডে নেই। বাট আই আস্কড দ্য ওয়েটার ইফ দেয়ার ওয়াজ এনি, তখন আমি ওয়েটারকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের কি স্যামন আছে নাকি? তখন সে বলছে ইয়েস, নাই মানে আছে, আ বিউটিফুল স্যামন হ্যাড জাস্ট কামিং, এই তো শুধু আমরা নিয়ে আসছি, ইট ওয়াজ দ্য ফার্স্ট দে হ্যাড, হ্যাঁ, এই বছরে আমরাই প্রথম এই স্যামন মাছ নিয়ে আসছি, আমাদের আগে কেউ নিয়ে আসতে পারবে না, বিশাল খুবই সুন্দর একটা স্যামন ফিশ, মানে স্যামন ফিশ আমাদের কাছে আছে।
তো ঠিক আছে, আই অর্ডার ইট ফর মাই গেস্ট, আমি গেস্টকে অর্ডার করলাম, গেস্টের জন্য অর্ডার করলাম। এখন স্যামন ফিশ কি তাজা মাছ এনে খাওয়াবে তাকে? বলো। হুম হুম কে কি করবে এখন? রান্না করতে হবে? না, রান্না করে খাওয়াবে। হ্যাঁ, রান্না করতে হবে। এখন রান্না করার সময় তো সময় লাগবে, তাই বলতে ওয়েটার আস্কড হার ইফ শি উড হ্যাভ সামথিং হোয়াইল ইট ওয়াজ বিং কুকড। তাহলে স্যামন যখন রান্না করা হচ্ছে তখন সে অন্য কিছু খাবে কি না সেটা আবার ওয়েটার কি করলো? ওয়েটার ওই লেডিকে জিজ্ঞাসা করলো, আর কিছু খাবেন? যখন খাবারটা রান্না করা হচ্ছে। এটা কোন টেন্স বলো তো? ইট ওয়াজ বিং কুকড কোন টেন্স? এটা পাস্ট কন্টিনিউয়াস এর প্যাসিভে আছে। হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভে আছে, মানে ইট ওয়াজ বিং কুক, মানে এটা যখন রান্না করা হবে তখন আপনি কি অন্য কিছু খাবেন? এই বলে ওয়েটার জিজ্ঞাসা করলো। ওকে, তো তখন সে বলল কি? নো, শি আনসার্ড, আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং, আমি আবার একটার বেশি খাই না। এখানেই কিন্তু কথা শেষ হয়ে যায়নি, পরে বলছে কি? আনলেস ইউ হ্যাভ আ লিটিল ক্যাভিয়ার। তবে যদি সামান্য ক্যাভিয়ার থাকে তাহলে চলবে, তাছাড়া আমি একটার বেশি খাই না। ক্যাভিয়ার থাকলে আর একটা জিনিস খাওয়া যেতে পারে, কারণ আই নেভার মাইন্ড ক্যাভিয়ার, কারণ আমি ক্যাভিয়ারে অবশ্য কিছু মনে করি না। ঠিক আছে তো? তাহলে রাইটারের কি দশা হবে এখন বলো? সে তো পকেটের কথা ভাবতেছে, 80 ফ্র্যাঙ্ক নিয়ে আসছে, 15 ফ্র্যাঙ্কে কাজ সারবে ভাবছে, কিন্তু অলরেডি কয়টা অর্ডার হয়ে যাবে বলো? হ্যাঁ, তখন রাইটার বলছে কি? একটু খেয়াল করো, মাই হার্ট স্যাঙ্ক আ লিটিল, আমি তো পুরোপুরি, আমার হার্ট তো প্রায় ধাক্কা দিয়ে দিচ্ছে একবার। হ্যাঁ, আমি তো একবার দমে গেছি। তাও আবার এখানে শব্দটা আছে আর লিটিল, একটু শব্দটা খেয়াল রাখো, স্যাঙ্ক আর লিটিল, মানে আমি একটু কেমন জানি আঘাত খেলাম কেমন জানি। হ্যাঁ, আই নিউ আই কুড নট অ্যাফোর্ড ক্যাভিয়ার, আমি জানি ক্যাভিয়ারের টাকার মতো সক্ষমতা আমার নেই কেনার মতো। অ্যান্ড আই কুড নট ভেরি ওয়েল টেল হার দ্যাট, আমি তাকে বলতেও পারছি না যে আমার কাছে টাকা নেই, আমি এটা বলতেও পারছি না। সুতরাং কি কেয়ার করার? আই টোল্ড দ্য ওয়েটার বাই অল মিনস টু ব্রিং ক্যাভিয়ার। অতএব টু অল মিনস মানে কি? বাই অল মিনস মানে হচ্ছে আমার নিজেকে বোঝাই আর কি, মানে আমার তো আর কিছু করার নেই, যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে আমি ওয়েটারকে বললাম, ভাই আনেন, হ্যাঁ, টু ব্রিং ক্যাভিয়ার, ক্যাভিয়ার নিয়ে আসেন। ফর মাই সেলফ, আর আমার নিজের জন্য, আই চুজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু, মেনুর মধ্যে সবচেয়ে চিপেস্ট বা সস্তা যে খাবার সেটা আমি অর্ডার করলাম আমার জন্য। সেটা কি ছিল সেই খাবারটা? অ্যান্ড দ্যাট ওয়াজ আ মাটন চপ। ঠিক আছে, মাটন চপ। হ্যাঁ, দ্যাট ওয়াজ আ মাটন চপ। মাটন চপ মানে কি? মাংসের চপ। খাসির মাংসের চপ। এইটা আমি আমার জন্য অর্ডার করলাম। এখন ও খাবে, আমি বসে বসে দেখবো, আর আগে থেকে অর্ডারটা করে দিলে তাহলে আমার টাকা পয়সা কিছু বাঁচবে, তা না হলে তার মতো অর্ডার করতে গেলে আমার তো খবর আছে। তাই আমি মোটামুটি অর্ডার করে ফেললাম সবচেয়ে সস্তা মেনুটা, সেটা হলো মাটন চপ। এইবার এই মাটন চপ অর্ডার করা দেখে সে মোটামুটি বলে বসলো, আই থিঙ্ক ইউ আর আনওয়াইজ টু ইট মিট। হ্যাঁ, তুমি এই মাংস খাও কেন? হ্যাঁ, তোমাকে তো খুব বোকা বোকা মনে হচ্ছে, তুমি তো পুরো নির্বোধ, আমার মনে হচ্ছে আপনি তো খুব নির্বোধ, এই মাংস খান কেন? শি সেইড, আই ডোন্ট নো, আমি বুঝতেই পারছি না, হাউ ইউ ক্যান এক্সপেক্ট টু ওয়ার্ক আফটার ইটিং হেভি থিংস লাইক চপস, এই চপসের মতো এত ভারী জিনিস খেয়ে আপনি কাজ কিভাবে করেন, এটা তো আমি বুঝে উঠতে পারছি না। এই ভারী জিনিস খেয়ে কাজ করা যায় বলো? তাহলে এক চপই রাইটারের জন্য কি কাল হয়ে গেল নাকি? বলছে, আই ডু নট বিলিভ ইন ওভারলোডিং মাই স্টমাক, আমি কখনো পেট পুরে খাওয়াতে কিন্তু বিশ্বাসী না। কে বলছে এই কথাটা? হ্যাঁ, লেডি গেস্ট নাকি? বলছে, আই ডোন্ট বিলিভ ইন ওভারলোডিং মাই স্টমাক, আমি পেট পুরে খাওয়াতে মোটেও বিশ্বাসী না। আপনি তো দেখছি এক চপ খেয়ে তো পেট ভরায় ফেলবেন, তাহলে তো এইভাবে যা কথাবার্তা চলছে, তাহলে দুটা অর্ডার হয়ে গেল। ঠিক আছে তো? টোটাল অর্ডার হলো কয়টা? রাইটার নিজের জন্য একটা আর লেডির জন্য তিনটা অর্ডার হয়ে গেল। দেন কেম দ্য কোশ্চেন অফ ড্রিঙ্ক, এখন ড্রিঙ্কের কোশ্চেন, কি খাওয়ানো যায়, কি ড্রিঙ্ক দেওয়া যায়? পানি দিব নাকি আরসি কোলা দিব না কি দিব? তো আমি লেডিকে তখন আমি লেডি যখন জিজ্ঞাসা করলাম, লেডি বললো, আই নেভার ড্রিঙ্ক এনিথিং ফর লাঞ্চ, আমি অবশ্য লাঞ্চনের জন্য তেমন কিছুই ড্রিঙ্ক করি না, শি সেইড। ঠিক আছে তো? এখন রাইটার কি বলবে? আর তা মানে আর বলেন না, এরকম কথা কি বলবে বলো? না, সে আগ্রহ নাই, সে জেনারেসিটি শেষ। তখন রাইটার নিজেও বলতেছে, দেখো জোর দিয়ে গিয়ে, আমিও করি না, নর ডু আই,
আই আনসার্ড প্রম্পটলি, আমিও তাড়াহুড়ো করে বলে দিলাম আমিও ড্রিঙ্ক করি না। তার মানে কি, এই কথা বলা মানে কি, আসলে কি রাইটার ড্রিঙ্ক করে না, নাকি টাকা বাঁচানোর না। করে স্যার করে টাকা বাঁচার জন্য বলতেছে। হ্যাঁ, কিন্তু লেডি আবার বলতেছে, যেন কথা যেন শেষ হয়নি, বলছে কি এক্সেপ্ট হোয়াইট ওয়াইন, এই যেখানে যে আই নেভার ড্রিঙ্ক এনিথিং ফর লাঞ্চন এক্সেপ্ট হোয়াইট ওয়াইন, হোয়াইট ওয়াইন ছাড়া আমি অন্য কিছু করি না। এবং সেই কথাটা এমনভাবে বললো, শি প্রসিড অ্যাজ দো আই হ্যাড নট স্পোকেন, আমি যে আগে বললাম না যে নাইদার ডু আই, এই কথাটা যেন সে শোনেইনি, ঠিক আছে তো, এইভাবে বললো যে এক্সেপ্ট হোয়াইট ওয়াইন। তাহলে আমি মনে করলাম যেমন এই ড্রিঙ্কের কথাটা বাদ দেওয়া যাবে, কিন্তু অল্লি তো মূলা ধরাই দিলেন, হ্যাঁ, যে এক্সেপ্ট হোয়াইট ওয়াইন, হোয়াইট ওয়াইন ছাড়া আমি কোনো কিছুই ড্রিঙ্ক করি না, তাহলে এখন তার জন্য হোয়াইট ওয়াইন দিতে হবে, ঠিক আছে তো। তখন রাইটার বলতেছে কি, লেডি বলছে দিস ফ্রেঞ্চ হোয়াইট ওয়াইনস আর সো লাইট, এগুলো খুবই হালকা, হ্যাঁ, খুব ভালো, দে আর ওয়ান্ডারফুল ফর দ্য ডাইজেশন, এগুলো হজমের জন্য খুব ভালো। তাহলে হোয়াইট ওয়াইন্স, ফ্রেঞ্চ হোয়াইট ওয়াইন্স, সেগুলো ওয়ান্ডারফুল কিসের জন্য, ডাইজেশনের জন্য, ডাইজেশন হজমের জন্য। তো এখন আমি আবার তাকে বললাম হোয়াট উড ইউ লাইক, তা আপনি এই হোয়াইট ওয়াইন কোনটা নেবেন, আই আক্স হসপিটেবল স্টিল, খেয়াল করো, বলছে হসপিটেবল স্টিল, এখনও অতিথিপরায়ণ ভাবটা কিন্তু আমি টিকে রেখেছি জোর করে, বাট নট ইফিউসিভ, এক্স্যাক্টলি ইফিউসিভ, মানে কি খুব ব্যক্তি উত্তেজিত না, আর তাকে না খাওয়াতে পারলে ভালো, প্রথম দিকে যেমন একটা উত্তেজনা ছিল না, ছিল, কিন্তু এখন আর কি ইফিউসিভ মনে হচ্ছে, ইফিউসিভ মানে বুঝো তো, মানে খুবই আগ্রহী, এখন আর তাকে খাওয়ানো, কেউ কিছু বলতেছো? স্যার বলতেছি এটার মানে হচ্ছে প্রফুল্ল। হ্যাঁ, প্রফুল্ল, হ্যাঁ, ওই তো উত্তেজিত, এক্সাইটেড, হ্যাঁ, দেখো ইফিউসিভ, হ্যাঁ, কোনো কিছুর প্রতি খুবই, এই যে ইফিউসিভ, হ্যাঁ, দেখো শোয়িং অর এক্সপ্রেসিং গ্র্যাটিটিউড, প্লেজার অর অ্যাপ্রুভাল ইন অ্যান আনরেস্ট্রেন অর হার্টফুল ম্যানার, মানে খুবই আগ্রহী, হ্যাঁ, মানে আমি যেন একদম ফ্রি ওপেন মাইন্ডেড, হ্যাঁ, খুবই আগ্রহী, এই অর্থে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে তো। তো আমি স্যার মানে এক্সাইটেড টাইপের আর কি, তাই মানে উত্তেজিত খুবই, মানে আমি ওই যে প্রথম যখন উত্তেজনা দেখলো না, যেখানে জেনারেসলি বললো না যে তা কি হয়, বলছিল না এই জায়গায়, এই যে আনসার জেনারেসলি, জি স্যার, জি স্যার, ওই রকম আগ্রহী, খুব বেশি খুবই আগ্রহী, আগ্রহী, হ্যাঁ, দেওয়ার মতো খুব আগ্রহী আমার নেই, প্রথম যেন খাওয়ানোর জন্য আগ্রহ প্রকাশ করলাম, এখন আর সেই আগ্রহীটা আর নেই, এই যে বলছে বাট নট এক্স্যাক্টলি ইফিউসিভ, কিন্তু মোটামুটি হসপিটেবল, যেহেতু অতিথি, হ্যাঁ, যা বলবে তা তো মানতে হবে, গালাগালি তো আর করা যাচ্ছে না, সামনাসামনি করা যাবে বলো, বা বলতেও পারছি না যে আপনাকে আমি দিতে পারবো না, আমার কাছে টাকা নাই, এটা কি বলা যাবে, মান সম্মান সব যাবে না, হ্যাঁ, ওকে। তো যখন আমি বললাম যে আপনি কোনটা নেবেন, তো মোটামুটি তো আরও হাসি দিল, শি গেভ মি আ ব্রাইট অ্যামিকেবল ফ্ল্যাশ অফ আর হোয়াইট টিথ, হ্যাঁ, আরও সাদা সাদা দাঁত বার করে, হ্যাঁ, উজ্জ্বল বড় বড় দাঁত বার করে আর একটা হাসি দিয়ে দিল, কি খুশি, হ্যাঁ, খুশি খুশি গদগদ হয়ে বলছে কি, মাই ডক্টর ওয়ান্ট লেট মি ড্রিঙ্ক এনিথিং বাট শ্যাম্পেইন, আমার ডাক্তার আবার শ্যাম্পেইন ছাড়া অন্য কিছু ড্রিঙ্ক করতে নিষেধ করেছে, বুঝতে পেরেছো। তাহলে হোয়াইট ওয়াইন, তারপর আবার শ্যাম্পেন, সেটা তো আরো দামি, বুঝতে পেরেছো। স্যার শ্যাম্পেন মানে কি? শ্যাম্পেন নাম, এই ড্রিঙ্কের নাম, ঠিক আছে তো, পানীয় জাতীয় একটা খাবার, হ্যাঁ, দেখো শ্যাম্পেনই নাম, এটা কি এক ধরনের ড্রিঙ্ক, হ্যাঁ, এই যে শ্যাম্পেন মদ বা ড্রিঙ্ক, হ্যাঁ, বুঝতে পারছো, এটা একটা ড্রিঙ্কের নাম, যেমন আরসি, তাই তো, কোলা, এগুলো আমরা খাই না, হ্যাঁ, ওইরকম আর কি। দেখো হোয়াইট স্পার্কলিং ওয়াইন মেড ইন দ্য শ্যাম্পেন রিজিয়ন অফ নর্থ ইস্টার্ন ফ্রান্স, দেখো ফ্রান্সেরই, অ্যাসোসিয়েটেড উইথ সেলিব্রেশন অ্যান্ড রিগার্ডেড, মানে লাক্সারি যারা, এটা এরকমই, দেখো এই যে শ্যাম্পেন হোয়াইট ওয়াইন, হ্যাঁ, এটা আমাদের 7 আপের মতো, বুঝতে পেরেছো, যেমন কোক তো মোটামুটি একটু লালটে হয় নাকি, আর 7 আপ কি সাদা হয় না, এই যে হচ্ছে শ্যাম্পেনের বোতল, দেখো, আচ্ছা যাও, তাহলে তিনি আবার শ্যাম্পেন ছাড়া খাবেন না, কারণ কি, তার ডাক্তার তাকে কি করেছে, নিষেধ করেছে নাকি, অন্য কিছু খেলে তার অসুবিধা হবে। এবার রাইটারে কি ছিল, আগে কি বলছে, রাইটার বলছে কি মাই হার্ট স্যাঙ্ক আ লিটিল, না আগে বলছে কি মাই হার্ট স্যাঙ্ক আ লিটিল, মানে একটু আমি ভয় পেয়েছিলাম, কিন্তু এখানে কি বলছেন উনি, দেখো আই ফেন্সি আই টার্নড আ ট্রিফল পেল, আমার মনে হলো
এই কথাটা শোনার পর আমি পুরো বিবর্ণ হয়ে গেছি, মানে আমি শেষ। ঠিক আছে তো, আই অর্ডার্ড হাফ আ বোতল, তো হাফ বোতল মোটামুটি আমি অর্ডার করলাম। আই মেনশন ক্যাজুয়ালি, আমিও একটু ক্যাজুয়ালি মানে কি বলে ফেললাম যে মাই ডক্টর হ্যাড অ্যাবসলিউটলি ফরবিডেন মি টু ড্রিঙ্ক শ্যাম্পেন। তাহলে আপনার ডাক্তার বলেছে আপনাকে শ্যাম্পেন ছাড়া অন্য কিছু না পান করতে, আর আমার ডাক্তার আমাকে শ্যাম্পেন পান করতে নিষেধ করে দিয়েছে, একদম অ্যাবসলিউটলি ফরবিডেন। হ্যাঁ, ফরবিডেন মানে কি নিষেধ করা, টু ড্রিঙ্ক শ্যাম্পেন, পুরো শ্যাম্পেন ড্রিঙ্ক করতে আমাকে নিষেধ করে দিয়েছে। বুঝতে পারছো এটা সত্যি না মিথ্যা? মিথ্যা না, স্যার। মিথ্যা। মিথ্যা সবাই স্যার। যার মতো বান করে যাচ্ছে, বুঝতে পারছো? তখন লেডি বলতেছে হোয়াট আর ইউ গোয়িং টু ড্রিঙ্ক দেন, তাহলে আপনি কি ড্রিঙ্ক করবেন? তখন সে বলছে কেন, ওয়াটার, পানি আছে আমার জন্য, আর কিছু তো ড্রিঙ্ক করার সুযোগ আমার নেই, কারণ ডাক্তার তো আমাকে নিষেধ করে দিয়েছে। তো যাই হোক, শি এট দ্য ক্যাভিয়ার, শি এট দ্য স্যামন, সে স্যামনও খাইলো, ক্যাভিয়ারও খাইলো, অ্যান্ড শি টক গেইলি অফ আর্ট অ্যান্ড লিটারেচার অ্যান্ড মিউজিক। আর খাইতে খাইতে সে খুব উৎফুল্লভাবে আর্ট, লিটারেচার, মিউজিক নিয়ে আমার সাথে গল্প করলো। ঠিক আছে তো, আর্ট, লিটারেচার, মিউজিক নিয়ে গল্প করে কারা বলো, কোন সমাজের মানুষ? লো নাকি হাই বলো? হাই স্যার। হাই সমাজে, তাই তো, তারা নিজেদেরকে একটু কেমন বলে উপস্থাপন করে বলো, হাই যদি অ্যারিস্টোক্রেটিক বলে উপস্থাপন করে। তো লেডিও খাচ্ছে আর আর্ট, লিটারেচার, মিউজিক নিয়ে আমার সাথে কথা বলছে, কারণ আমি তো লিটারেরি ম্যান একজন, আমি তো গল্প টল্প লিখি, আমার সাথে খুব মজা করে গল্প করতেছে আর খাচ্ছে। আহা, বাট আই ওয়ান্ডার্ড, কিন্তু আমি ভাবতেছি, ওয়ান্ডার মানে ভাবা, হ্যাঁ, আমি মনে মনে ভাবতেছি হোয়াট দ্য বিল উড কাম টু, হ্যাঁ, বিল যে কত হবে আমার মাথায় এখন সেই চিন্তা। ও লেডি কি বলছে না বলছে ওসব আমার মাথায় নাই। হ্যাঁ, অ্যান্ড হোয়েন মাই মাটন চপ অ্যারাইভড, আমি যেহেতু মাটন চপ অর্ডার করেছিলাম, তো আমার মাটন চপ যখন আসলো, শি টুক মি কোয়াইট সিরিয়াসলি টু টাস্ক। এই যে টেক মি টাস্ক মানে বুঝো তো, টেক টু টাস্ক মানে হচ্ছে তিরস্কার করা বা গালিগালাজ করা। তো সে মোটামুটি আমার এই মাটন চপ নিয়ে আমার উপরে বেশ গালিগালা ঝেড়ে দিল। ঠিক আছে তো, আমাকে মোটামুটি খুব অপমান অপদস্থ করে ফেললো। কীভাবে অপমান করলো দেখো, আই সি দ্যাট ইউ আর ইন দ্য হ্যাবিট অফ ইটিং আ হেভি লাঞ্চন। হ্যাঁ, আমি দেখতেছি তুমি একটু বেশি 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 খাও লাঞ্চনে, হ্যাঁ, হেভি লাঞ্চন করে থাকো তুমি। আই এম শিওর ইট ইজ আ মিস্টেক, তুমি যা করো না এটা পুরো ভুল, এরকম করে কেউ খায়? ওয়াই ডোন্ট ইউ ফলো মাই এক্সাম্পল অ্যান্ড জাস্ট ওয়ান থিং, আমার মতো উদাহরণ ফলো করবা। আমি দেখো না একটার বেশি খাই না, অ্যান্ড আই এম শিওর ইউড ফিল সো মাচ বেটার ফর ইট, এবং একটা খাওয়ার পর তোমার খুব ভালো লাগবে, এই জন্য আমার এক্সাম্পল ফলো করবে। এই যে আমি একটার বেশি খাই না, তুমি তো জানো, অতএব একটার বেশি কখনো খাবে না। তো রাইটার কটা খাইলো এখানে এ পর্যন্ত? একটাই স্যার। হ্যাঁ, খাই রে। একটা হয়েছে। রাইটার তো এখনো খাইনি নাকি? রাইটার তো এখনো খাওয়া শুরুই করেনি, অথচ হ্যাঁ, অথচ রাইটারকে একটু বকাঝকা করে। খাইছে তো মাটন চপ। হ্যাঁ, শুধু তো আসলো, এখনো তো খাইনি হয়তো। ঠিক আছে তো, ওই যে বল না, আসলো যখন, হোয়েন মাই মাটন চপ অ্যারাইভড, জি স্যার। হ্যাঁ, হয়তো খাবে বা খাইলো, যাই হোক, তা সে পৌঁছানোর সাথে সাথে আমাকে বকাঝকা শুরু করে দিল। হ্যাঁ, এই কেউ খায় এসব ভারী খাবার খেয়ে পেট ভারী হয়ে থাকবে, এই নিয়ে কাজ করা যায়? অর্থাৎ আমার মতো করবেন, একটার বেশি কখনো খাবেন না, এবং আমার মতো খাইলে না খুব ভালো বোধ করবেন। তো যাই হোক, আই অ্যাম অনলি গোয়িং টু ইট ওয়ান থিং আই সেইড। তখন আমি বললাম আমি তো একটা জিনিস খেতে যাচ্ছি রে। কয়টা খাবে রাইটার এখন? বলছে আই এম অনলি গোয়িং টু ইট ওয়ান থিং, আমি তো এখনো খাইনি, এই তো খেতে যাচ্ছি একটা। আই সেইড অ্যাজ দ্য ওয়েটার কেম এগেইন উইথ দ্য বিল অফ ফেয়ার। আর ওয়েটার আবার সেই মেনু কার্ড নিয়ে এসে সামনে হাজির। ওয়েটার ভাবতেছে ভালো কাস্টমারই পেয়েছি না, এরকম দামি দামি খাবার একই সাথে অর্ডার কেউ তো করে না। শ্যাম্পেইন, স্যামন, ক্যাভিয়ার, হ্যাঁ, স্যামন ফিশ দেখছো কখনো? স্যামন হোয়াইট ওয়াইন। হোয়াইট ওয়াইন, ওই তো শ্যাম্পেইন। হ্যাঁ, স্যামন কি দেখো, ফিশ। এক ধরনের মাছ। মাছ। এই হচ্ছে স্যামন ফিশ। হ্যাঁ, এই যে দেখো এইটা। হ্যাঁ, আর ক্যাভিয়ার কি বলো? রান্না করে না। হ্যাঁ, সামুদ্রিক মাছ। সমুদ্রের মাছ। হ্যাঁ, সামুদ্রিক মাছ। এই যে দেখো, ক্যাভিয়ার হচ্ছে কি মাছের, এই যে দেখো কি সুন্দর লাগছে দেখতে, হ্যাঁ, ডিম। এই হচ্ছে ক্যাভিয়ার। স্টারজন বলে একটা ফিশ আছে, বিশেষ করে ওই মাছের। এই যে সল্ট কিওর্ড রো এগস অফ স্টারজন ফিশ। হ্যাঁ, দেখো এই ফিশটা যদি আমরা একটু দেখি,
এখানে ক্লিক দিলে আসবে না। স্টারজন ফিশ, এই যে দেখতে পাচ্ছ মাছটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, এই যে দেখো কত বড় একটা মাছ। আর এর মাছের ডিম, সে হচ্ছে কি ক্যাভিয়ার। হ্যাঁ, আর এই ক্যাভিয়ার হচ্ছে অনেক দামি। এই ক্যাভিয়ার সে খাইলো, স্যামন ফিশ খাইলো, শ্যাম্পেন খালো, আর রাইটারকে বলতেছে কি যে তুমি একটু বেশি খাও, হ্যাঁ একটু কম করে খাইও আমার মতো। আবার যখন ওয়েটার আসলো বিল অফ ফেয়ার নিয়ে, শি ওয়েভড হিম অ্যাসাইড, সে আবার হাত ইশারা করে পাশে ডাকলো। হ্যাঁ দেখো, উইথ অ্যান এয়ারি জেস্টার, এয়ারি জেস্টার মানে খুব উৎফুল্লভাবে হাতে ইশারা করে সে ওয়েটারকে কি একটু পাশে ডেকে নিল। তো আমার ভাবসাব দেখে লেডি মনে মনে হয়তো বা ভেবেছে যে আমি আবার কি ভাবতেছি, তাই সে বলতেছে কি দেখো খেয়াল করো, নো আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চন। হ্যাঁ, আমি আবার লাঞ্চনে কিন্তু একটার বেশি কোনো দিন খাই না, জাস্ট আ বাইট, যা খাই তাও 1-2 কামড় খাই। আই নেভার ওয়ান্ট মোর দ্যান দ্যাট। হ্যাঁ, আমি কিন্তু এর বেশি খাই না কখনো। আর আই ইট দ্যাট, এই যে এখন যেটা খাচ্ছি, মোর অ্যান অ্যাজ এক্সকিউজ ফর কনভারসেশন দ্যান এনিথিং এলস। হ্যাঁ, এই যে আমরা কথা বলছি না, এই কথা বলার খাতিরেই খাচ্ছি, তাছাড়া আমি খাইতাম না। আমি যা খাইছি তাও কি জাস্ট আ বাইট, অল্প একটু খাই, আমি কখনো এর বেশি খাইনি। এখন যেটুকু খাচ্ছি সেটুকু কিসের জন্য বলো? এই যে দুজন মিলে আমরা গল্প টল্প করতেছি, কথা বলার এই খাতিরে। কথা বলার এক্সকিউজে আমরা খাচ্ছি। হ্যাঁ, আই কুডন্ট পসিবলি ইট এনিথিং মোর, যা খাইছি এর থেকে বেশি কিছু আমি অবশ্য খাইতে পারবো না, আনলেস দে হ্যাড সাম অফ দোজ জায়ান্ট অ্যাসপারাগাস। ঠিক আছে তো, বলছে এই যে জায়ান্ট অ্যাসপারাগাসের ছবি আছে না, এই অ্যাসপারাগাস যদি কিছু থাকে তাহলে আমি মাইন্ড করবো না, তাছাড়া আমি এর বেশি কিছু খাবো না। হ্যাঁ, আই শুড বি সরি টু লিভ প্যারিস উইদাউট হ্যাভিং সাম অফ দেম, এই অ্যাসপারাগাস না খেয়ে প্যারিস ছেড়ে যাওয়া, এর জন্য আমার খুব দুঃখ লাগবে। এই জন্য যদি তাদের অ্যাসপারাগাস থাকে তাহলে একটু খাইয়ে দেখতে পারি। ঠিক আছে তো, দেখো স্যার এই অ্যাসপারাগাসটা কি এই যে আমি দেখাচ্ছি, কচুরলতির মতো দেখতে। কচুরলতি খাইছো কোনোদিন? হ্যাঁ, জি স্যার, এই যে এই জিনিসটা, জি জি স্যার। স্যার। এই যে হলো অ্যাসপারাগাস। ঠিক আছে তো, এটাকে যখন সুন্দর করে চিংড়ি দিয়ে রান্না করে, হ্যাঁ বুঝতে পেরেছো, দেখো যাক, স্যার এটা কি বাঁশের মাথায় যে এখন জানি না কি কি দিয়ে এটা তৈরি, আমরা তো কোনদিন খাই নাই। কচি ডগাটা থেকে তবে ওইটা নাকি? বাঁশের না, একটু অন্য কচি ফুলের মতোই দেখো, এই যে হ্যাঁ এগুলো উপরে দেখলে বুঝতে পারবা, এই কচুর লতির মতোই দেখতে, এটা অন্য একটা বিষয়। ঠিক আছে, ওকে, তা যেটাই হোক এটা অ্যাসপারাগাস দেখে রাখো, এটাও দামি, বুঝতে পারছো, এবং খুবই লোভনীয় একটা খাবার সেই যুগের, মানে সেই দেশের। তাই বলছে যে আমি অবশ্য এর বেশি কিছু খাবো না, তবে যদি অ্যাসপারাগাস থাকে তাহলে মন্দ হয় না, কারণ এই অ্যাসপারাগাস না খেয়ে প্যারিস ছেড়ে যাওয়া, এতে আমার খুব দুঃখ হবে। আই শুড বি সরি। এইটাতে কি হলো দেখো, আগে রাইটার বলছিল মাই হার্ট স্যাঙ্ক, আর কি বলছে আগে কি ছিল, মাই হার্ট স্যাঙ্ক, এখন বলতেছে, আর তখন কি ছিল বলো? মাই হার্ট My heart heart beats sank a little. এই যে এখানে মাই হার্ট স্যাঙ্ক আ লিটল, তখন তো ক্যাভিয়ার A little. কিছুটা ভয় লাগছিল। ট্রিপল পেল, হ্যাঁ, তারপরে তারপরে আসলো বলছে কি, triple হ্যাঁ fail। তারপর হচ্ছে আই ফ্যান্সি আর ট্রান্ড আ পিপল প্রেয়ার, আর এখন পুরো আমি শেষ, পুরো হার্ট স্যাঙ্ক, মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাবে আমার। হ্যাঁ, বলছে আই হ্যাড সিন দেম ইন দ্য শপস, আসার সময় আমি দেখেছি আর কি, মানে আমি দেখতাম। আই হ্যাড নিউ দ্যাট দে ওয়ার হরিবলি এক্সপেন্সিভ, আমি জানি ক্যাভিয়ার স্যামন এ তো খাইলো, এদের থেকে আরও দামি হচ্ছে এই জিনিস। মাই মাউথ হ্যাড ওয়াটার অফেন ওয়াটার অ্যাট দ্য সাইট অফ দেম, এগুলোকে দেখে আমার মুখে অনেকবার জল এসেছে। ঠিক আছে তো, বলছে অনেকবার আমার মুখেও জল এসেছে, কিন্তু কখনো খাবো বলে কি করিনি বলো, সাহস করি না নাকি? চিন্তাও করিনি। তাই বলছে ম্যাডাম, এবার আমি তাকে যা হোক ওয়েটারকে ডেকে বললাম, ম্যাডাম ওয়ান্টস টু নো, ম্যাডাম জানতে চাচ্ছে, ইফ ইউ হ্যাভ অ্যানি অফ দোজ জায়ান্ট অ্যাসপারাগাস, আই আস্ক দ্য ওয়েটার। ওয়েটারকে আমি বললাম যে ম্যাডাম জানতে চাচ্ছে, এই যে আপনাদের যে জায়ান্ট অ্যাসপারাগাস আছে, এটা কি আপনাদের কাছে আছে, এখন পাওয়া যাবে? তো যাই হোক, আর রাইটার বলছে আই ট্রাইড উইথ অল মাই মাইট, আমার সামর্থ্য মতো আমি চেষ্টা করলাম টু উইল হিম সে টু নো, যাতে ওয়েটার না বলে যে নাই, মানে আমি অঙ্গভঙ্গি দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করালাম যে বলো যে নাই নাকি, দেখো টু সে নো, কিন্তু ওয়েটারকে না বলবে বলো, তার বিক্রি হলো তো বাঁচে, না স্যার। সে মোটামুটি মহাখুশি। আ হ্যাপি স্মাইল স্প্রেড ওভার হিজ ব্রড পিস লাইক ফেস। হ্যাঁ,
একদম পৃষ্ঠের মতো, হ্যাঁ, একদম সাধুর মতো, কি সুন্দর ফেস, সেই ফেসে যা হাসি দিল তাতে আমার তো মোটামুটি মনে হচ্ছিল তাকে গিয়ে চড়ায়, হ্যাঁ, এরকম আর কি ভাব। অ্যান্ড হি অ্যাসিওর্ড মি, এবং আস্তে আস্তে আমাকে নিশ্চিত করলো যে দে হ্যাড সাম সো লার্জ, সো স্প্লেন্ডিড, সো টেন্ডার, অ্যান্ড দ্যাট ওয়াজ আ মার্ভেল। বলতে নেই মানে হেভি, বড় বড়, হ্যাঁ, খুবই চমৎকার, কচি, মানে যা খাইলে আপনি ভুলতে পারবেন না, পুরো মার্ভেল হয়ে যাবে না, মানে কি পুরো, মানে কি বলবো এখানে, এক্সেপশনাল, এইরকম আমাদের কাছে আছে। তো রাইটার চেয়েছিলেন কি ওইটার যেন না বলে, কিন্তু ওইটার তো আরও বেশি পটায় দিল নাকি, মানে নাই মানে হেভি হেভি, সুন্দর, বিশাল, এইরকম অ্যাসপারাগাস আমাদের কাছে আছে। তো যাই হোক, এবার লেডি আবার বলতেছি কি একটু ভাব নিয়ে, আই এম নট ইন দ্য লিস্ট হাংরি, আমি অবশ্য একটু ক্ষুধার্ত নই, মাই গেস সাইড, বাট ইফ ইউ ইনসিস্ট, কিন্তু তুমি যদি জোরাজুরি করোই, আই ডোন্ট মাইন্ড হ্যাভিং সাম অ্যাসপারাগাস। রাইটার কি তাকে জোরাজুরি করতেছে খাওয়ানোর জন্য, বলো তো? না স্যার। কিন্তু না, স্যার। লেডি বলছে কি, বাট ইফ ইউ ইনসিস্ট, কিন্তু তুমি যদি জেদাজেদি করোই, আমি অবশ্য মাইন্ড করবো না, আই ডোন্ট মাইন্ড হ্যাভিং সাম অ্যাসপারাগাস। ওই চাইলো আবার ওই বলতেছে কি যে তুমি যদি মনে করো যে দিবা, হ্যাঁ, তুমি যদি জোরাজুরি করো, তা না খেয়ে আর কি করবো, তা দাও। তো আই অর্ডার দেম, রাইটারও অর্ডার করে দিল। এবার লেডি আবার বলতেছে আরেন্ট ইউ গোয়িং টু হ্যাভ অ্যানি, তুমি খাবে না? তার বলছে নো, আই নেভার ইট অ্যাসপারাগাস, আমি আবার ওসব অ্যাসপারাগাস খাই না। বুঝতে পেরেছো? তো রাইটার কি সত্যি কথা বললো না মিথ্যা কথা? মিথ্যা কথা। হ্যাঁ, মিথ্যে কথা। সবাই কিন্তু ভান নিচ্ছে, রাইটারও ভান করতেছে, ও লেডিও ভান করতেছে। লেডি বলতেছে কি ইফ ইউ ইনসিস্ট, মানে লেডি ভান করে বলছে তুমি যদি জেদাজেদি করোই, তাহলে আমি আর না বলবো না। আবার রাইটারও বলতেছে আমি আবার কখনোই খাই না, কিন্তু কিছুক্ষণ আগে রাইটার আমাদেরকে বললো যে তার জিভে কতবার পানি আসছে এটা দেখে, কিন্তু খাওয়ার টাকা নাই বলে খাইনি। দেখো দুইজনই কিন্তু ভান করছে, দুইজনেই কি করছে, ভান দিয়ে কি কাজ হবে? সবাই ভান করি কিসের জন্য? সম্পর্ক রক্ষা করার জন্য, ঠিক আছে? তো খেয়াল করো, রাইটার ভান করতেছে, রাইটার কেন বলতে পারতো না যে আমার কাছে টাকা নেই, আপনাকে আমি খাওয়াতে পারবো না? তাহলে কি হতো? সর্বোচ্চ লেডি রাগ করে চলে যেত, অপমানিত হতো, সম্পর্কটা নষ্ট হতো। কিন্তু আদৌ কি সম্পর্ক টিকিয়ে রাখা গেছিল? কতদিন পর দেখা হলো দ্বিতীয়বার, বলো? 20 বছর পর। হ্যাঁ, 20 বছর পর দেখা হয়েছে, তাও অ্যাক্সিডেন্টালি। তার মানে ওই যে লাঞ্ছন শেষ, দুইজনকেই চিনে গেছে কে কেমন। ও লেডিও ভাবতেছে রাইটার হচ্ছে কি কৃপণ, গরিব, আর রাইটারও ভাবছে ও লেডি হচ্ছে খাদক। অতএব দুইজনকে চিনে গেছে, কিন্তু এই জন্য আর কারোর সাথে কারো দেখা হয়নি, কথাও হয়নি। হ্যাঁ, ইনস্ট্যান্টলি চিঠি বিনিময় হয়েছে, কিন্তু তারপরে 20 বছর চলে গেছে, আর কোনো চিঠি বিনিময় হয়নি। হয়েছে বলো? তাহলে না স্যার। ভান করে কি সম্পর্ক রক্ষা করা যায়, বলো? এখানে কিন্তু রাইটার ওটাই দেখাতে চেয়েছেন যে ভান করে কখনো সম্পর্ক রক্ষা করানো যায় না, ঠিক আছে? তো অতএব যা হবার শটাশট বলে ফেলতে হবে, সম্পর্ক থাকলে থাক, না থাকলে জাগা, সাফার তো করতে হবে না। কিন্তু দেখো এও বলছে কি নো, আই নেভার ইট অ্যাসপারাগাস। এবার লেডি আবার বলতেছে আই নো, আমি জানি দেয়ার আর পিপল হু ডোন্ট লাইক দেম। বলছে কিছু লোক আছে যারা আবার অ্যাসপারাগাস পছন্দ করে না। আসলে কেনই বা পছন্দ করবা বলো তো? দ্য ফ্যাক্ট ইজ ইউ রুইন ইউর প্যালেট বাই অল দ্য মিট ইউ ইট। এই যে তুমি চপ খাচ্ছ না, মাটন চপ, এইসব মিট টিট খাইয়ে তুমি তো তোমার জীবের স্বাদই নষ্ট করে ফেলেছো। হ্যাঁ, রুইন করে ফেলেছো প্যালেট। কী করে স্বাদ পাবা? অ্যাসপারাগাসের যে স্বাদ না খাইলে কি হয়? কিন্তু কি আর করা যাবে, উই ওয়েটেড ফর দ্য অ্যাসপারাগাস টু বি কুকড। ওদিকে অ্যাসপারাগাস তো রান্না করতে হবে, রান্না করার জন্য ওয়েট করতেছি। আর রাইটার কি মনে মনে ভয় পাচ্ছে, প্যানিক সিজড মি, আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে আমি। কিসের জন্য আতঙ্ক বলো? যে অ্যাসপারাগাস রান্না করতে করতে আবার কি না খাইতে চাই। হ্যাঁ বলো, যে অ্যাসপারাগাস খাইতে খাইতে, মানে রান্না করতে করতে এই ফাঁকা সময় আবার নাকি চেয়ে বসে। হ্যাঁ, অতএব রাইটার ভাবতেছে, তাই বলছি ইট ওয়াজ নট আ কোশ্চেন অফ হাউ মাচ মানি আই শুড হ্যাভ লেফট ওভার ফর দ্য রেস্ট অফ মান্থ। বলছে এখন আমার মাথায় কাজ করতেছে যে কত টাকার মাস শেষে চলার জন্য আমার লাগবে, তা আমার মাথায় টেনশন না। টেনশনটা কি? বাট হোয়েদার আই হ্যাড এনাফ টু পে দ্য বিল, যে বিল পের মতো যথেষ্ট টাকা আমার হবে কিনা, এটাই আমার এখন টেনশন। ইট উড বি মর্টিফাইং টু ফাইন্ড মাই সেলফ 10 ফ্র্যাঙ্ক শর্ট। যদি দেখি যে আমার কাছে যে টাকা আছে তার থেকে 10 ফ্র্যাঙ্ক বেশি, তখন আমি কি করবো বলো তো? এর মতো অপমানজনক জায়গা হবে বলো? মডিফাইং মানে কি? পুরো অপমানজনক হয়ে যাবে যখন দেখবো যে আমার কাছে 10 ফ্র্যাঙ্ক শর্ট আছে, এবং অ্যান্ড বি অবলাইজ টু বরো মাই গেস্ট, এবং আমাকে আবার গেস্টের কাছ থেকে ধার করতে হবে।
যে 10 টাকা কম আছে, এর মতো অপমানজনক হয় বলো? আর আই কুড নট ব্রিং না, মাইসেলফ টু ডু দ্যাট, এবং তার সাথে আমি যে ধার চাইবো এটাও আমি করতে পারবো না। এই অপমান আমি সহ্য করতে পারবো বলো? সুতরাং আই নো এক্স্যাক্টলি হাউ মাচ আই হ্যাড, আমি তো জানি আমার কাছে কত টাকা আছে। অ্যান্ড ইফ দ্য বিল কেম টু মি, আর যখন বিলটা আমার কাছে আসবে তখন তো দেখতে পাবো যে কত টাকা হয়েছে। তখন আমি আই মেড আপ মাই মাইন্ড, তখন আমি মন স্থির করলাম যে আই উড পুট মাই হ্যান্ড ইন মাই পকেট, তখন আমি করবো কি, পকেটে হাত দিব, দিয়ে উইথ আ ড্রামাটিক ক্রাই স্টার্ট আপ, লাফিয়ে উঠবো, চিৎকার করে লাফিয়ে উঠে বলবো কি, সে ইট হ্যাড বিন পিকড, যে আমার পকেট মার হয়ে গেছে। এছাড়া আর উপায় আছে বলো? হ্যাঁ, যদি টাকা বেশি লাগে আমি বলে দিব কি, পকেটে হাত দিয়ে চিৎকার করে বলবো কি, যে আমার পকেট মার হয়ে গেছে, ওয়ালেট চুরি হয়ে হ্যাঁ চুরি হয়ে গেছে। তাহলে থেকে আরও একটা খারাপ বলছো, অফকোর্স ইট উড বি অ্যাকওয়ার্ড ইফ শি হ্যাড নট মানি এনাফ টু আইদার টু পে দ্য বিল। এখন লেডির কাছে যদি টাকা না থাকে ওই বিল পে করার মতো, তখন কেমন হবে বলো? তখন কি করা যাবে? দেন দ্য অনলি থিং উড বি, তখন একটা কাজই করা যেতে পারে, টু লিভ মাই ওয়াচ, আমার ঘড়িটা তাকে দিয়ে যেতে হবে ওয়েটারকে, অ্যান্ড সে আই উড কাম ব্যাক অ্যান্ড পে লেটার, ঘড়িটা বন্ধক দিয়ে বলে যাওয়া লাগবে যে আমি টাকা পরে দিয়ে যাব। এছাড়া কি আর উপায় আছে বলো? এছাড়া আর কোনো উপায় না না স্যার, তো যাই হোক, নাই। তাই বলে দ্য অ্যাসপারাগাস অ্যাপিয়ার্ড, অ্যাসপারাগাস পৌঁছে গেল। দে ওয়ার ইনারমাস, সাকুলেন্ট অ্যান্ড অ্যাপিটাইজিং, আরে বাবা কি লোভনীয়, হ্যাঁ একদম জিভে পানি আসার মতো। দ্য স্মেল অফ দ্য মেল্টেড বাটার টিকলড মাই নস্ট্রিলস, ঠিক আছে তো, ওই যে বাটার দিয়ে যে রান্না করেছে, ঠিক আছে, ওই বাটার গলে গলে যখন হ্যাঁ পড়তেছে, আর ওই বাটারের গন্ধ যখন নাকে এসে লাগতেছে, তখন নাকে সুরসুরি লাগতেছে, হ্যাঁ লোভ লাগতেছে। দ্য স্মেল অফ দ্য মেল্টেড বাটার টিকলড মাই নস্ট্রিলস অ্যাজ দ্য নস্ট্রিলস অফ জিহোভা, ঠিক যেমন করে জিহোবার নাকে ওয়ার ট্রিকলড বাই দ্য বার্নড অফারিং অফ দ্য ভার্চুয়াস সেমিটিস। সেমিটিস মানে হচ্ছে এই যে ইহুদিদেরকে বোঝায়, ঠিক আছে তো। তৎকালীন সময়ে বাইবেল বা কোরআনে বলে কি, যারা সেমিটিস ছিল তারা গডের উদ্দেশ্যে কি করত, স্যাক্রিফাইস করত, বুঝতে পেরেছ? তৎকালীন সময়ে ভালো ভেড়া বা মেষ ওগুলো কাটা হতো গডের উদ্দেশ্যে কি করার জন্য, বলি দেওয়ার জন্য। তো ওই যেটা হচ্ছে স্যার আমাদের যেমন কুরবানিতে গরু হ্যাঁ, কোরবানি তোমরা করা যখন গরু হয়। কোরবানি দাও তখন ছিল অন্য ধরনের, তখন সিস্টেমটা ছিল, তখন ওই যে কি করা হতো, একটা প্রাণী জবাই করার পর তার চর্বি নেওয়া হতো, দিয়ে চর্বিটাকে করা হতো কি, আগুনে পোড়ানো হতো। ওই পোড়ালে পারে চর্বি থেকে যে গন্ধ বার হতো, তখন মনে করা হতো এই গন্ধটা চলে যাচ্ছে কার কাছে, ওই গডের নাকে। তো ওই সময় যদি এই স্যাক্রিফাইস করতে করতে গডের কাছে যদি প্রার্থনা করা হয়, গড নাকি সে প্রার্থনা শুনে, বুঝতে পেরেছো? তা গডের ওই যে জিহোভা বলতে ওই গডকে বোঝানো হচ্ছে তৎকালীন সময়, হ্যাঁ। তো ওই নস্ট্রিলস অফ জিহোভা, তো জিহোবার নাকে যেমন ওই বার্ন অফারিংয়ের কারণে যেমন যেমন নাকে সুরসুরি দিয়ে দেয়, তো আমারও ঠিক ওই রকম এই মানে অ্যাসপ্যারাগাসের যে গন্ধ আমার নাকে ওই রকম সুরসুরি দিচ্ছে, বুঝতে পেরেছো? কিন্তু কি করার আছে, আমি তো আর খাবো না, আমি শুধু দেখেই যাচ্ছি। দেখো, আই ওয়াচ দ্য অ্যাবান্ডান্ড উইমেন, এখন খেয়াল করো তাকে কি 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 বলে ডাকতেছে বলো তো, অ্যাবান্ডান্ড উইমেন। প্রথমে কি বলে সম্বোধন করেছিল মনে আছে? মাই Friend. ফ্রেন্ড। হ্যাঁ, মাই ফ্রেন্ড। My friend. আর এখন হয়ে যাচ্ছে অ্যাবান্ডান্ড উইমেন। অ্যাবান্ডান্ড উইমেন মানে তো বুঝো তো, যার স্বামী টামি নাই, যে স্বামী ত্যাগ করেছে, হ্যাঁ একদম বাজে বলে বললো, বিধবা। হ্যাঁ হ্যাঁ তাই বলেছি কি, অন্য গাল আর কি, একটু বুঝে নিও। আই ওয়াচ দ্য অ্যাবান্ডান্ড উইমেন থ্রাস্ট দেম ডাউন হার থ্রট ইন লার্জ ভলিউপচুয়াস মাউথফুলস। এই কথাটা এমনভাবে বললো, তার সাথে একটা নেগেটিভ সেন্স আছে, ঠিক আছে তো, যে খাবারগুলো একদম মুখে পুরে দিচ্ছে এরকম কি। থ্রাস্ট দেম ডাউন মানে কি, মুখে পুরে দেওয়া, হার থ্রট মানে গলার ভিতর, ইন লার্জ ভলিউপচুয়াল মাউথফুল, হ্যাঁ ভলিউপচুয়াস মানে কি, লোভনীয় মুখে, হ্যাঁ মানে যেমন মানুষ লোভে লোভে খায় না, অনেকগুলো একসাথে মুখের ভিতর ঢুকায় দেয়, ওইরকমভাবে লার্জ ভলিউপচুয়াস মাউথফুল ওই সে অ্যাসপ্যারাগাস মুখের ভিতর ঢোকাচ্ছে, হ্যাঁ। আর আমার যা রাগ লাগতেছে, মনে হচ্ছে গিয়ে চড়াতে থাকি নাকি, আর আমার কি বলার আছে, ইন মাই পোলাইট ওয়ে, আমি ভদ্রভাবে কি করলাম, আমি কথা বলে যাচ্ছি। আই ডিসকোর্সড অন দ্যাট কন্ডিশন অফ দ্য ড্রামা ইন দ্য বলকানস, আর এই বলকানের ড্রামা নিয়ে আমি তার সাথে আলোচনা করছি, কি আর করার আছে। কিন্তু দেখে দেখে আমার শরীর জ্বলে যাচ্ছে, হ্যাঁ শরীরের ভিতরে মানে কি বলে কিলবিল করতেছে, হ্যাঁ যে যদি মারতে পারতাম এরে আমার মোটামুটি শান্তি হইতো। অ্যাট লাস্ট শি ফিনিশড, অবশেষে খাওয়া শেষ করলো। কয়টা খাইলে এ পর্যন্ত বলো? একটার বেশি খাচ্ছিল না, একটাও খাচ্ছিল না, অলরেডি কয়টা খাওয়া হয়ে গেছে ড্রিঙ্ক সহ? 5টা। হ্যাঁ, তাহলে কি কি, প্রথমে ক্যাভিয়ার,
তারপরে স্যামন, তারপর শ্যাম্পেন, তারপর হোয়াইট অ্যাসপারাগাস। ওয়াইন, শ্যাম্পেইন, হ্যাঁ অ্যাসপারাগাস। হ্যাঁ, ওই শ্যাম্পেন হোয়াইট ওয়াইন একটা, জিয়ান ঠিক আছে তো? স্পার হ্যাঁ, 4টা টোটাল। এবার আমি তাকে বলছি কফি খাবেন, এখন আচ্ছা আর কিছু 5টা? 5টা। হ্যাঁ হোয়াইট ওয়াইন যেটা বলেন তো। পাঁচটা স্যার রাইটার সহ 5টা, ওটা ধরা যাবে না না না, তো। রাইটার বাদ দিয়ে, রাইটার বাদ দিয়ে, রাইটার বাদ দিয়ে না রাইটার রাইটার বাদ দিয়ে বাদে পাঁচটা 5টা। 5টা হয়ে গেল কিভাবে? স্যার হোয়াইট ওয়াইন আর শ্যাম্পেন হোয়াইট আচ্ছা। ওয়াইন আছে হ্যাঁ, শ্যাম্পেন আর হোয়াইট ওয়াইন একই। শ্যাম্পেনটা হলো হোয়াইট ওয়াইনের একটা নাম, ঠিক আছে তো? এই জন্য 4টা, একটা ড্রিঙ্ক আর 3টা হচ্ছে খাবার। কি প্রথমে ক্যাভিয়ার, তারপরে স্যামন, তারপরে অ্যাসপ্যারাগাস, এই 3টা জিনিস তো খাইলো নাকি? আর ড্রিঙ্ক হিসাবে শ্যাম্পেন। এই হলো 4টা। আর রাইটার খেয়েছে একটা। তো রাইটার এখন শেষে জিজ্ঞাসা করতেছে চা তো খাওয়াতে হবে, চা না খেলে তো আর নাস্তা শেষ হয় না। তো যাক বলতেছে কি খাবেন, কফি খাবেন? মানে আই সেইড, মানে আর বলতে চাচ্ছে না, মানে ভদ্রভাবে বললাম না কি বলে ভাবে বললাম, এখানে ডট ডট দিয়ে রাখছে। ডট ডট মানে কি, মানে অস্বস্তি নিয়ে বলা। কফি মানে এখন আর ভদ্র ভাষায় কোনো কথা নেই, জাস্ট বলছি কফি। তখন বলছি ইয়েস, জাস্ট অ্যান আইসক্রিম অ্যান্ড কফি। আমি বললাম কফি, আর উনি যুক্ত করে দিলেন কি আরেকটা জিনিস, কি সেটা? আইসক্রিম। আইসক্রিম এন্ড কুকি। আইসক্রিম সে আনসার্ড, আরটা জুড়ে দিল। মানে সুবিধা একটা পাইছে, ভদ্র মানুষ পাইছে, তো ইচ্ছা মতো খায়নি, মানে অন্যের উপর দিয়ে দুপুরের খাবারটা হয়ে যাক। তা আবার ভয়েসের মতো একটা রেস্টুরেন্ট, সেখানে অন্যের টাকা দিয়ে খাওয়াই নেওয়া খুব ভালো ব্যাপার না? তো যাই হোক, আই ওয়াজ পাস্ট কেয়ারিং না, আমি আর ভাবছি না। সো আই অফার্ড কফি ফর মাই সেলফ। অতএব আগে আমি আমার জন্য কফি একটু অর্ডার করে নিলাম, কারণ পরে 1 মাস ধরে আর কফি খাওয়া হবে না, ঠিক আছে তো? তাই সো আই অর্ডার কফি ফর মাই সেলফ অ্যান্ড আইসক্রিম অ্যান্ড কফি ফর হার। তার জন্য একটা আইসক্রিম এবং কফি অর্ডার করলাম। এবার লেডি বলতেছে ইউ নো দেয়ার ইজ ওয়ান থিং আই থরলি বিলিভ ইন। হ্যাঁ, বলছে একটা জিনিস আমি খুব বিশ্বাস করি, সেটা হলো কি, সি সেইড অ্যাজ শি এট দ্য আইসক্রিম। আইসক্রিম খাচ্ছে আর বলতেছে যে ওয়ান শুড অলওয়েজ গেট আপ ফ্রম আ মিল। বলছে একজনের খাবার থেকে উঠে পড়া উচিত তখনই ফিলিং ওয়ান কুড ইট আ লিটিল মোর। যখন সে ভাববে সে আরও খাইতে পারবে, এই অবস্থাতে তার খাওয়া শেষ করা উচিত, ঠিক আছে তো? মানে লেডি কি বলতে যাচ্ছে, যে লেডির খাওয়া বেশি হয়নি নাকি, পেট এখনো খালি। এখনো খালি এখনো ক্ষুধার্ত। হ্যাঁ, তখন রাইটার বলছে আই আস্কড ফ্রেন্ডলি। তখন আমি একটু খুবই অবাক হয়ে বললাম আর ইউ স্টিল হাংরি, মানে আপনি এখনও হাংরি? একটু ফ্রেন্ডলি মানে কি, খুব মানে মানে কী বলবো, আর আমার শরীরে কিছু নাই, আমার আর কোনো কথাবার্তার কোনো আমেজ নাই, দুর্বলভাবে বললাম। হ্যাঁ, যে আপনি এখনো ক্লান্তভাবে। ক্লান্তভাবে নাকি, আর ভাল লাগছে না। বলছে ও নো, আই এম নট হাংরি, ইউ সি আই ডোন্ট ইট লাঞ্চন। তুমি তো দেখলে যে আমি লাঞ্চনই তো খাই না। আই হ্যাভ আ কাপ অফ কফি ইন দ্য মর্নিং অ্যান্ড দেন ডিনার। আমি সাধারণত সকালে 1 কাপ কফি খাই আর রাতের বেলা একবারে ডিনার খাই, আমি তো দুপুরে কিছু খাই না। বাট আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চন। তবে প্রয়োজনে একটার বেশি খাই না। আমি তো আই ওয়াজ স্পিকিং ফর ইউ, আমি তোমার কথা বলতেছি যে তুমি একটু বেশি খাইলা না আজকে। তুমি যে একটা মাটন চাপ খাইলা, ওটা তো তোমার বেশি খাওয়া হয়ে গেল না? অল্প খাবা, অল্প খাবা, বুঝতে পেরেছ? তখন রাইটার বলছো ও আই সি, ও আপনি আমার কথা বলছেন তাই না, আমি তো বুঝতেই পারিনি, ঠিক আছে। এরপর কী হলো, বলছে দেন আর টেরিবল থিং হ্যাপেন্ড। আর একটা অদ্ভুত জিনিস ঘটে গেল। হোয়াইল উই আর ওয়েটিং ফর দ্য কফি, আমরা যখন কফির জন্য ওয়েট করছিলাম, কফির যেহেতু অর্ডার করেছি, দ্য হেড ওয়েটার উইথ অ্যান ইনগ্রেশিয়েটিং স্মাইল অন হিজ ফেস কেম। দেখো এবার আবার, আগে তো ছিল সিম্পল ওয়েটার, এবার কে আসলো বলো? হেড ওয়েটার। তার মধ্যে আবার হ্যাঁ একটা অদ্ভুত হাসি নিয়ে, দেখো হ্যাঁ, একটা চমৎকার মুখে একটা চমৎকার হাসি নিয়ে আসলো। এসে কি নিয়ে আসলো? কেম আপ টু আস বেয়ারিং আ বাস্কেট ফুল অফ হিউজ পিচেস। হ্যাঁ, বিশাল বিশাল একদম বড় বড় পিস ফল ভর্তি এক বালতি, হ্যাঁ একটা বাস্কেট নিয়ে এসে হাজির। সে মনে মনে ভাবতেছে হেড ওয়েটার খাচ্ছে টাকারা, হ্যাঁ এত দামি দামি খাবার তো সহজে কেউ অর্ডার করে না। আজকে দেখতেছি ক্যাভিয়ার খাইলো, আজকে স্যামন খাইলো, অ্যাসপারাগাস খাইলো, কফি খাইলো, শ্যাম্পেন খাইলো, আসছে কোন খাদক একটু দেখে আসি। এবং দেখার সময় হাতে করে সে একটা ঝুড়িও নিয়ে গেল নাকি, যে ঝুড়িতে বড় বড় কি আছে বলো? পিস্তল। হ্যাঁ, পিস ফল আছে। সে ভাবতেছে পিস ফলও যদি কিছু বিক্রি করা যায়, হ্যাঁ কাস্টমার তো পাইছি, সহজে কাস্টমার আসে না, এবার একটু খাওয়াই নি। এই যে এরকম দেখতে, হ্যাঁ কি সুন্দর দেখতে না, আপেলের মতো, অ্যাপেলের মতো। হ্যাঁ, তো এইরকম কিছু পিস ফল সাথে করে নিয়েই গেল। হ্যাঁ, তো এখন কি দেখো, দে হ্যাড দ্য ব্লাশ অফ অ্যান ইনোসেন্ট গার্ল। কি সুন্দর চকচকে না, বলছে একদম ইনোসেন্ট গার্লটা যেমন লজ্জা পেয়ে গেলে যেমন লালটে আভা তৈরি হয় না, ওই পিস ফলের গায়ে ঠিক ওইরকম ব্লাশিং আভা রয়েছে।
দে হ্যাড দ্য রিচ টোন অফ ইটালিয়ান ল্যান্ডস্কেপ। ইটালিয়ান ল্যান্ডস্কেপে যেমন একটা আভা থাকে না, ওই রকম দেখো ইটালিয়ান ল্যান্ডস্কেপ কেমন দেখতে আমরা একটু দেখে আসি। তাহলে পিস ফলগুলো দেখতে এমন, দেখো এখানে ঠিক ব্লাশিংয়ে একটা লালটে আভা রয়েছে নাকি। ইটালিয়ান ল্যান্ডস্কেপের কালার কেমন দেখো, এই যে এরকম, হ্যাঁ সুন্দর একটা আভা আছে না, এই যে এরকম, তো এরকম হালকা একটা আভা তোমার এই পিস ফলের গায়ে আছে। তা রাইটারেরও লোভ লেগে গেছে, বুঝতে পেরেছ? ইস কি সুন্দর দেখতে, একটু খাইতে পারলে ভালোই হতো। বাট শিওরলি পিসেস ওয়ার নট ইন সিজন দেন। এখন ওই ঋতুতে আবার পিস ফল পাওয়া যায় না। তাহলে যে ঋতুতে যেটা পাওয়া যায় না, পাওয়া গেলে দামটা কেমন হবে বলো তো? কম হবে না বেশি হবে? বেশি হবে। বেশি হবে। তাই বলছে লর্ড নিউ, বলছে গড জানে হোয়াট দে কস্ট, তাদের দাম যে কত। আই নিউ টু আর লিটিল লেটার, এবং পরে আমি জানলাম ফর মাই গেস্ট গোয়িং অন উইথ আর কনভারসেশন, মানে আমার সাথে কথা বলতে বলতেই অ্যাবসেন্ট মাইন্ডেডলি টুক ওয়ান, ঝুড়ি থেকে একটা করে তুলে নিয়েছে। মানে কি অ্যাবসেন্ট মাইন্ডেড মানে কি? অসতর্ক মনেই ঝুড়ি থেকে একটা তুলে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আমার গেস্ট। ঠিক আছে তো? কি হবে? খাইতে খাইতে বলতেছে ইউ সি ইউ হ্যাভ ফিল্ড ইউর স্টমাক উইথ আ লট অফ মিট। হ্যাঁ, তুমি তো ওই মিট খেয়ে পুরো তোমার পেট তো ভর্তি করে ফেলেছো। মাই ওয়ান মিজারেবল লিটিল চপ। রাইটার মনে মনে ভাবতেছে হাই রে, এক চপ খাইয়ে তো আমি বিপদে পড়ে গেলাম। হ্যাঁ, অ্যান্ড ইউ ক্যান নট ইট অ্যানিমোর, আর তুমি তো আর বেশি কিছু খাইতে পারবে না। এই জন্য তো আমি পিস ফল খাচ্ছি, কারণ কি আই হ্যাভ, দেখো আই হ্যাভ জাস্ট হ্যাড আ স্ন্যাক, আমি তো শুধু হালকা নাস্তা করলাম। অ্যান্ড আই শ্যাল এনজয় আ পিস, তাই আমাকে এখন একটু পিস ফল খাইতে হচ্ছে, কারণ আমি তো বেশি কিছু খাই নাই। তুমি তো পুরো মাটন চপ খেয়ে ফেলেছো, তোমার তো পেট পুরো ভরে গেছে। আর আমি যা খাইলাম তা কি বলো, কিসের সমান? আই হ্যাভ জাস্ট হ্যাড এ স্ন্যাক, নাকি আমি একটু নাস্তা করলাম মাত্র। তাহলে এখন পিস ফল আমি তো খেতেই পারি, পেট তো আমার ভরেনি। ঠিক আছে? হ্যাঁ, এবার শেষ পর্যন্ত খাওয়া শেষ হইলো। তাহলে লাস্ট খাবার কোনটা লেডির? পিস পিস ফল। পিস ফল, তাই তো, পিস ফ্রুট। Peace. দ্য বিল কেম অ্যান্ড হোয়েন আই পেড ইট, তাহলে বিল যখন আসলো, আমি যখন পে করলাম, আই ফাউন্ড দ্যাট আই হ্যাড অনলি এনাফ ফর আ কোয়াইট ইনএডুকুয়েট টিপ। হোটেলে গিয়ে আমরা কি টিপ দিই না রেস্টুরেন্টে, হোটেলে খাবার পর? জি স্যার। হ্যাঁ, তা যখন হ্যাঁ স্যার, ওইটা দিয়ে। হ্যাঁ, তা ওই যখন আমি টিপ দিতে গেলাম তখন দেখলাম টিপ হিসাবে সেটা ইনএডুকুয়েট, অপর্যাপ্ত দেখা হবে। হ্যাঁ, যে 500 টাকা খেয়ে যদি কাউকে 5 টাকা টিপ দেওয়া হয় তাহলে কি চলে বলো? না না স্যার। অপমানজনক না? তো এরকম, তাই বলছে হার আইস রেস্টেড ফর অ্যান ইনস্ট্যান্ট অন দ্য 3 francs আই লেফট ফর দ্য ওয়েটার। তাহলে ওয়েটারের জন্য যখন আমি 3 francs টেবিলের উপরে রাখলাম, তখন তার চোখ পড়লো, কার? লেডির চোখ পড়লো 3 francs-এর উপরে। অ্যান্ড আই নিউ, এবং আমি মনে মনে আমি জানলাম দ্যাট শি থট মি মিন, সে হয়তো মনে মনে ভেবেছে আমি খুবই কেমন মানুষ বলো, খুবই নিচু মনের মানুষ। এই ওয়েটারকে কেউ 3 francs দেয় বলো? তাহলে টোটাল খরচ হয়েছিল কত? 77 সবই স্যার হ্যাঁ। 77 আর 3। হ্যাঁ, তাহলে হচ্ছে 80-র ভিতরে 77 francs চলে গেছে খাবারে, আর 3 francs বাকি ছিল, সেটাও আমি ওয়েটারকে দিয়ে দিলাম। যা, হয়তো এই 3 francs দিয়েছি বলে লেডি হয়তো আমাকে ভাবছে এ তো খুব জব্বর কৃপণ লোক। যাও, বাট হোয়েন আই ওয়াকড আউট অফ দ্য রেস্টুরেন্ট, কিন্তু যখন আমি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম, আই হ্যাড দ্য হোল মান্থ বিফোর মি। হ্যাঁ, আমার সামনে পুরো মাস পড়ে আছে। অ্যান্ড নট আ পেনি ইন মাই পকেট, আর আমার পকেটে 1 পয়সাও নাই। পেনি মানে কি? ক্ষুদ্র পয়সা, নাকি? 1 পয়সাও আমার পকেটে নাই, পুরো মাস আমার সামনে। এখন কি করে চলবো আমার সেটা নিয়ে টেনশন। তো যাই হোক, ফলো মাই এক্সাম্পল শি সেইড অ্যাজ উই শুক হ্যান্ডস। বিদায়ের জন্য যখন হ্যান্ডশেক করছিলাম, সে তখন বলছে কি, ফলো মাই এক্সাম্পল। হ্যাঁ, অ্যান্ড নেভার ইট মোর দ্যান 1 thing ফর লাঞ্চন, এবং কখনোই লাঞ্চনে কিন্তু একটার বেশি খাবে না। তখন রাইটার বলতেছে কি, আই উইল ডু বেটার দ্যান দ্যাট। আরে আপনি কি এক্সাম্পল দিয়ে গেলেন, তার থেকে আমি ভালো করবো আজকে। মানে কথা কেড়ে নিয়ে বললাম, আই উইল ইট নাথিং ফর ডিনার টু নাইট। আজকে তো রাতে আমি ডিনার করবোই না, কারণ আমি আজকে একটু বেশি খেয়ে ফেলেছি। ঠিক আছে, কারণ আমি মাটন চপ খেয়ে ফেলেছি, অনেক বেশি খেয়ে ফেলেছি, এই জন্য আমি আজকে রাতে ডিনারই করব না। তাহলে আপনার চেয়ে ভালো এক্সাম্পল হবে না? আপনি তো তাও একটা খেয়েছেন, খাবেন, আর আমি আজকে কিছুই খাবো না। হ্যাঁ, এই কথাটা কি ইয়া কি করে বললো রাইটার, না দুঃখে মনে কষ্ট নিয়ে বললো বলো? নিয়ে কষ্ট নেই। কিন্তু সেটা তো লেডি বুঝতে পারেনি। লেডি ভাবতেছে মনে হয় খুব ইয়া কি করে বলেছে। হ্যাঁ, তখন বলছে হিউম্যারিস্ট, আরে আপনি তো খুব মজার লোক। সে ক্রাইড গেইলি জাম্পিং ইনটু আ ক্যাব, ওই যে ক্যাবে ওঠার জন্য, গাড়িতে উঠতে উঠতে বললো, আপনি তো খুব মজার লোক।
ইউ আর কোয়াইট আ হিউমারিস্ট, হ্যাঁ আপনি খুব মজার লোক, আরে আপনার সাথে সময় কাটিয়ে আমি খুব মজা পেয়েছি, ঠিক আছে তো। তো এই পর্যন্ত রাইটার বলল কি করার কারণে, স্মরণ করে বলল, হ্যাঁ 20 বছর পর লেডির সাথে দেখা হওয়ার পর লেডির সেই 20 বছর আগে কি ঘটিয়েছিল সেইটা রাইটারের মনে পড়ে গেল, আর রাইটার আমাদেরকে সেগুলো বর্ণনা করে শোনালো এতক্ষণ পর্যন্ত, ঠিক আছে তো। এবার আমরা 20 বছর পরে, তাহলে এই ঘটনাটা ঘটেছে কখন, 20 বছর আগে নাকি? আগে এখন রাইটার এসে বলতেছে সেই দিন আমি যা রেগে গেছিলাম, ঠিক আছে, রাইটার কিন্তু সেই দিন খুব রেগে গেছিলেন, ঠিক আছে। যেহেতু রাইটার খুব রেগে গেছিলেন, তো এই জন্য হয়তো তিনি প্রতিশোধ নিতে চেয়েছিলেন কিন্তু প্রতিশোধ নিতে পারেননি, যে পাইলে ওকে আমি কচু কাটা করতাম, ঠিক আছে তো, বা একদম পিটিয়ে লাশ করে দিতাম আমাকে যে ঘটনা ঘটাইছিল, কিন্তু কিছু করার নেই, গেস্ট মানুষ। কিন্তু এই 20 বছর পর দেখা হওয়ার পর যে ঘটনাটা ঘটলো, তাতে রাইটার বলতেছি কি, বাট আই হ্যাভ হ্যাড মাই রিভেঞ্জ অ্যাট লাস্ট, অবশেষে প্রতিশোধ নেওয়া হয়েই গেছে। আই ডু নট বিলিভ দ্যাট আই অ্যাম আ ভিন্ডিকটিভ ম্যান, বলছে আমি বিশ্বাস করি না যে আমি প্রতিশোধ পরায়ণ মানুষ। ভিন্ডিকটিভ মানে কি, প্রতিশোধ পরায়ণ, যে প্রতিশোধ নিতে চাই, আমি এমনটা না যে আমি প্রতিশোধ নিব। বাট হোয়েন দ্য ইমর্টাল গডস টেক আ হ্যান্ড ইন দ্য ম্যাটার, কিন্তু এই বিষয়ে যখন গডেরা, দেবতারা বা দেবীরা নিজেরাই কিছু একটা করে ফেলেছে, ইট ইজ পার্ডনেবল টু অবজার্ভ দ্য রেজাল্ট উইথ কমপ্লেসেন্সি, না, তখন কমপ্লেসেন্সি মানে কি, সন্তুষ্টি, তখন সন্তুষ্টি নিয়ে এই রেজাল্টটা অবজার্ভ করার মধ্যে নিশ্চয়ই একটু ক্ষমার ব্যাপার রয়েছে নাকি। মানে কি, প্রতিশোধ নিয়ে ফেলেছে রাইটার, মানে আসলে কি রাইটার প্রতিশোধ নিয়েছে নাকি নেচার নিয়েছে, বলো। কিভাবে নিয়েছে? টুডে শি ওয়েজ 21 স্টোন, আগে কি ছিল, লম্বা চওড়া চিকন চাকন ছিল, এই 20 বছর বয়স পরে তার ওজন হয়েছে কত, বলো। 21 স্টোন। হ্যাঁ তাহলে দেখি তো কত কেজি হয়। 21 বছর। হ্যাঁ 21 স্টোন মানে বুঝো তো কত কেজি? 130 কেজির সমান মেবি। হ্যাঁ দেখো বলছে 133 কেজি প্লাস, ঠিক আছে তো। তাহলে মানে সে শুধু বলছে অল্প খাচ্ছি অল্প খাচ্ছি, এত মানে সে তো খাইতে খাইতে এমন অবস্থা চলে গেছে তার ওজন হয়ে গেছে 133 কেজি, মানে কয় মন? 33 কেজি। কয় মন? 3 মন নাকি? 3 মণ 13 কেজি। 3 মন 13 কেজি, হ্যাঁ। তাহলে সে কি যে মোটা হচ্ছে দেখুন। 21 স্টোন লেডি যদি আমরা একটু দেখি তাহলে কেমন লাগে একটু দেখি তো, থাকে কিনা। এই যে এই লেডি দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই লেডি, হ্যাঁ 3 মনের লেডি, বুঝতে পেরেছো। তাই এর সাইজ হচ্ছে কত, 20 স্টোন, হ্যাঁ 20 স্টোন তাও দেখাচ্ছে এখানে, অবশ্য স্টোন এরিয়া এসেছে কিন্তু ওজনটা এটা, হ্যাঁ। তো লেডি হয়তো এরকম ছিল, খাইতে খাইতে এরকম হয়ে গেছে। তাহলে এটাকে তিনি বলছেন প্রতিশোধ, মানে নেচার তার হয়ে প্রতিশোধ নিয়ে নিয়েছে। হ্যাঁ বলো। স্যার টোটাল বিল কত আসছিল? 3 ফ্র্যাঙ্কস বাকি ছিল। 77। এখন খেয়াল করো, বলা হয়নি কত ফ্র্যাঙ্কস তার খরচ হয়েছে, সে বলতেছে ওয়েটারের জন্য যতটুকু বাকি ছিল সেটা কতটুকু, 3 ফ্র্যাঙ্কস সে ওয়েটারকে দিতে পেরেছে। এবং তার কাছে কি আর 1 পেনিও নাই সামনে 1 মাস। তার মানে যা ছিল তার কাছে কত ছিল, শুরুতে বলছে কত ছিল বলো, 80 ফ্রাঙ্কস। হ্যাঁ তাহলে সে ওয়েটারকে দিল 3 ফ্র্যাঙ্কস, তাহলে কত থাকে আর 77। হ্যাঁ তাহলে 77 তার খরচ হয়েছে। জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ কারণ এখানে ওটা উল্লেখ করেনি ওয়েটারকে যে 3 ফ্র্যাঙ্কস দিল ওইটুকুই বাকি ছিল, তা না হলে বেশি থাকলে তো আরও দিত ওয়েটারকে, কিন্তু দেওয়ার মতো তো আর নাই, ওই যা ছিল সেটুকুই ওয়েটারকে দিয়ে দিল, তাও সেটা হচ্ছে 3 ফ্র্যাঙ্কস। 77 টাকার খেয়ে 3 টাকা দেওয়া কেমন যেন অপমানজনক না, এই জন্য রাইটারের কাছে একটু খারাপ মনে হয়েছে, কিন্তু মোটামুটি এই হচ্ছে গল্পটা। তাহলে এখানে সবচেয়ে বড় যে বিষয়টা তিনি তুলে ধরতে চেয়েছেন সেটা হলো ভান করা, প্রিটেনশন, বুঝতে পেরেছ। ভান, দুইজনই ভান করেছে সম্পর্ক রক্ষা করার জন্য, কিন্তু আলটিমেটলি সম্পর্কটা টেকেনি, ঠিকছে বলো। না স্যার 20 বছর চলে গেছে, আর চিঠি বিনিময় হয়নি, আর কথা হয়নি। 20 বছর পর দেখা হয়েছে, তারপরও তার নামটা কেউ না বললে রাইটার তাকে চিনতেই পারতো না, তার মানে 20 বছরের মধ্যে দেখা সাক্ষাৎ হয়নি। কিন্তু রাইটার তো সাফার করলোই, আর লেডি তো ভাব নিয়ে গেলই, খাচ্ছে 6-7টা, বলতেছে একটার বেশি খায়নি, তাহলে সে 7টা জিনিস খেয়েছে টোটাল নাকি, পিস ফল সহ 7টা।
ড্রিঙ্ক করেছে কয়টা বলো তো? যদি প্রশ্নে আসে ড্রিঙ্ক কয়টা করেছে তাহলে একটা। স্যার একটা। দুইটা স্যার, কফি আর শ্যাম্পেন। শ্যাম্পেন, স্যার কফি আছে, কফি। তাই না? জি স্যার। কফি আছে। এই ওকে, তাহলে আমরা গল্পটা শেষ করলাম। তোমরা আবারও গল্পটা ধরে ধরে পড়বা, আমি ঠিক যেভাবে ধরে ধরে পড়ালাম, ঠিক আছে তো? ফ্রেজ ফ্রেজ করে দেখো। ফর দ্য ওয়েটার, হ্যাঁ, তারপরে শি থট মি মিন, এই স্ট্রাকচারটাকে বলতে পারবে এটা কোন স্ট্রাকচার? হি থট মি মিন, মিন মানে কি নিচু, নিচু কাকে? আমাকে। তাহলে সাবজেক্ট প্লাস কি বলো তো এটা? ফ্যাক্টিটিভ ভার্ব ফ্যাক্টিটিভ ভার্ব প্লাস অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে অবজেক্ট, তারপর হচ্ছে কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। হ্যাঁ, দেখো প্রত্যেকটা স্ট্রাকচার তুমি খুঁজে পাবা। আই ওয়াকড আউট অফ দ্য রেস্টুরেন্ট, মানে আমি কি আউট অফ দ্য রেস্টুরেন্ট মানে কি রেস্টুরেন্টের বাইরে চলে গেলাম, দেখো আউট অফ দ্য রেস্টুরেন্ট একটা ফ্রেজ। আই হ্যাড দ্য হোল মান্থ বিফোর মি, এবং পুরো মাস আমার সামনে পড়ে আছে। অ্যান্ড নট আ পেনি, দেখো একটাও পেনি নেই ইন মাই পকেট। দেখো ফ্রেজ ফ্রেজ না বিষয়টা, জাস্ট ফ্রেজ। প্রত্যেকটা সেন্টেন্স তুমি পড়বা এভাবে পাবা। দেখো ফর আ কোয়াইট ইনএডুকেট টিপ, এটা কি একটা প্রিপোজিশনাল ফ্রেজ? হ্যাঁ, একটা নাউন ফ্রেজ হচ্ছে, এখান থেকে শুরু করে একটা নাউন ফ্রেজ। দ্য বিল কেম, নাউন ফ্রেজ। হ্যাঁ, অ্যান্ড হোয়েন আই পেড ইট আই ফাউন্ড দ্যাট, দেখো এখানে কিছু ফ্রেজ ক্লজ আছে। হোয়েন আই পেড ইট আই ফাউন্ড দ্যাট আই হ্যাড অনলি এনাফ ফর আ টিপ। এখন ক্লজটা পড়লে তুমি বিষয়টাকে আরও বেশি ভালো করে বুঝতে পারবা, ঠিক আছে? দেখো এখানে ফ্রেজ দেখো, ইউ হ্যাভ ফিল্ড ইউর স্টমাক উইথ আ লট অফ মিট, উইথ আ লট অফ মিট, একটা ফ্রেজ একসাথে। কতটুকু ফ্রেজ? আবার বলছে মাই ওয়ান মিজারেবল লিটল চপ, এটা কি এটা নাউন ফ্রেজ না পুরোটা একটা? মাই ওয়ান মিজারেবল লিটল চপ, এখানে হেডওয়ার্ড কোনটা বলো তো? নাউন ফ্রেজের হেডওয়ার্ড কোনটা? স্যার চপ। চপ। আর এখানে তিনটা অ্যাডজেক্টিভ আছে টোটাল, লিটল, মিজারেবল, ওয়ান, আর মাই হলো কি ডিটারমিনার, ঠিক আছে? তো এইভাবে দেখো তুমি প্রত্যেকটা সেন্টেন্সকে এভাবে বর্ণনা করতে পারবা, ধরতে পারবা, এবং স্যার? হ্যাঁ বলো, এভাবে পড়লে ইজি হবে। হ্যাঁ স্যার এখানে একটা কথা আসছিল যে এট কোর্স অন থার্সডে এট হাফ পাস, এখানে স্যার যেটা কোর্স বলছিটা মানে কি? কোনটা কোনটা? এট ফার্স্ট অন থার্সডে এট হাফ পাস, একদম প্রথমের দিকে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার ওই যে 12:30টায় যে টাইম দাঁড়াও। ছিল ওটার কথা বলতেছি। হ্যাঁ, ফ্রেন্ড বলে ইন্ডিকেট করছে ওইটার পরে আছে। এই যে অ্যাট ফয়েটস, এইটুকু। হ্যাঁ জি স্যার, ওই ফার্স্ট নেগুটা মানে কি বুঝাইতেছে? ফয়েটস মানে রেস্টুরেন্ট, এখানে তো বলা হলো না। এই যে এখানে তো ফয়েটসটা কি বলা হয়নি? এই যে অ্যাট ফয়েটস, ফয়েটস ইজ কি? ফয়েটস ইজ আ রেস্টুরেন্ট। ও আচ্ছা এই স্যার। সময় ছিল না তুমি? বলছে যে ফয়েস্ট রেস্টুরেন্টে 12:30টার সময় দেখা হলো খাবার ওদের, খেতে হ্যাঁ এসেছে। কথা এসেছে। ও আচ্ছা, এবং যে রেস্টুরেন্ট রেস্টুরেন্টে নাম। কারা খায়? অ্যাট হুইচ দ্য ফ্রেঞ্চ সিনেটর ইট, যেখানে ফ্রেঞ্চ সিনেটররা খায়, ঠিক আছে তো? আমার মতো এই ছোটোখাটো ফকির ফাকরা খায় না ওখানে, ঠিক আছে তো? জি স্যার বুঝতে পারছি। এই জন্য গল্পটা আবারও পড়বা, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় একটু বলবা। এবং পড়বা কিভাবে আমি যেভাবে যেভাবে বলিয়ে দিয়েছি, বাড়িতে গ্রামাটিক্যাল ওই রুলসগুলো ধরে 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 একটু পড়বা তোমরা সবাই, ঠিক আছে তো? জি স্যার। আচ্ছা, স্যার আমাদের কি ব্রিফ কোশ্চেন কিছু দাগায় দিবেন বাসায় পড়ার জন্য? জায়গায় না, আমি নিজেই দিব, এখন না। কোশ্চেন মোটামুটি এখনো 1-1.5 মাস ওয়েট করো, তারপরে দিব, ঠিক আছে তো? এখন না, এখন স্যার আমাদের তো ইন কোর্স চলে আসবে। ইন কোর্স চলে আসলো, তাহলে সেটা তো তাহলে বিপদ। তোমাদের তো পরীক্ষা শুরু হতে এবার, এখন বই বার হলো না, অথচ যদি এখন ইন কোর্স চলে যায় তাহলে তো আমি কিছু করারও নাই, ঠিক আছে? দিয়ে দিব, সমস্যা নেই, টেনশন নিও না। আমি চাই না যে মুখস্থ করে চাপ নাও, এটা হলো আমার কাছে বড় ব্যাপার। যে এখন তো শুধুমাত্র শিখতে হচ্ছে, এই সময় যদি কোশ্চেন আনসার মুখস্থ করতে থাও, জোর করে মুখস্থ করতে হবে আর কি। হ্যাঁ, কারণ এখনও সেই অ্যাবিলিটিটা তোমাদের তৈরি হয়নি। দিয়ে দেওয়া যাবে, সবই রেডি আছে, দিয়ে দিব, সমস্যা না, টেনশন না। হ্যাঁ, কিন্তু এখন দেওয়া মানে তুমি চাপ নিবা অযথাই, মনে করবো আমি সব শেষ করে ফেলাবো, এরকম একটা ধান্দা করে ওই যখন এই টেক্সটের দিকে ফোকাস না করে তুমি কোশ্চেনের দিকে ফোকাস করবা, পড়াটা ভালো হবে না। হ্যাঁ, এই জন্য আসুক পরীক্ষা, আসুক, সমস্যা নেই, আমি দিয়ে দিব, টেনশন নিও না। হ্যাঁ, 3 মাসের আগে তো জি পরীক্ষা স্যার, হচ্ছে না? নভেম্বরের ফার্স্টেই এক্সাম। আচ্ছা, সমস্যা নেই, এখন অক্টোবর আছে, তার আগে পেয়ে যাবা, তার আগে দিয়ে দিব, সমস্যা নেই, টেনশন নিও না। কারণ আমাদের মোটামুটি প্রত্যেকটা থেকে যখন 3টা থেকে 4টা টপিক পড়া হয়ে যাবে, তারপর থেকে আমি কোশ্চেন আনসারগুলো দেবো। কারণ 3-4টা টপিক পড়ে ফেলা মানে ইংলিশের অনেক কিছু তোমরা অন্তত একটু ধারণা পাবা, বা তোমরা লিখতে পারবা, বা একটা আইডিয়াটা হয়ে যাবে। হ্যাঁ, ওকে, তো ঠিক আছে। আগামী দিন তাহলে লাঞ্চন নিয়ে যদি কোনো প্রবলেম থাকে সেটা নিয়ে আমরা কথা বলবো। লাঞ্চনের পর আমরা কি পড়তে চেয়েছিলাম জানো? ক্লজ পড়তে চেয়েছিলাম, তাই না? তারপরে চেয়েছিলাম হচ্ছে অফ গ্রেট প্লেস পড়তে, এই তো?
স্যার একদিন গ্রামার, জি, স্যার। একদিন হচ্ছে বোর্ড বুক এগুলা পড়াচ্ছেন এভাবে? না, গ্রামারটা শেষ করব আমরা, এমন না যে সবসময় এমনটা করব, ঠিক আছে? তো আমরা কয়েকটা টপিক গ্রামার ধরছি, ওই গ্রামারটা পড়ছি এবং আমাদের টেক্সটের সাথে মিলিয়ে একটু দেখার চেষ্টা করছি, ঠিক আছে? জি স্যার। যদি নতুন থাকো একটু রেকর্ড ক্লাসগুলো দেখে নিবা পূর্বের, তাহলে বুঝতে পারবা কীভাবে পড়ানো হচ্ছে। ওকে স্যার। ওকে, তো ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ ক্লাসে আসার জন্য। বাসকিটা পড়ে নিবা সবাই। ওকে ওকে, গুড নাইট, বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।